মানে এক্স এর দ্বিঘাত সমীকরণ না? তো এটা কি এক চলক না দুই চলক? এক চলক বিশিষ্ট, তাই না? এখন একটা দ্বিঘাত সমীকরণ মানে কি এর সমাধান কয়টা থাকবে? এর সমাধান থাকবে দুইটা। এক্স এর কয়টা মান পাওয়া যাবে? দুইটা মান পাওয়া যাবে। দেখো এখানে আমরা যদি এটা সমাধান করি, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ যে এই সমীকরণের মূল কয়টা পেয়েছো? দুইটা। দুইটাই কি বাস্তব মূল, তাই না? বাট এমন কোন সমীকরণ কি সম্ভব যেটার মূল আসলে বাস্তব আসে না? যেমন আমাদের এই একটা সমীকরণ দেখো, এক্স স্কোয়ার প্লাস 1 সমান যদি 0 হয়, এটাও কিন্তু এক্স এর একটা কি সমীকরণ? দ্বিঘাত সমীকরণ, তাই না? কিন্তু এই সমীকরণের মূলটা কি হবে বলো তো? আমরা যদি এটাকে সমাধান করতে যাই, দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার সমান -1, তাহলে এক্স সমান কত হয়? এখানে √(-1) যারা বলছো তাদেরকে কনগ্রাচুলেশনস ভুল করার জন্য। দেখো এই যে এক্স এর উপরে স্কোয়ার আছে, এইটা দ্বারা বোঝায় যে এর মূল কয়টা থাকবে? দুইটা থাকবে। এক্স এর উপরে 3 থাকার মানে কি মূল কয়টা থাকবে? 3টা থাকবে। সো এখানে যেহেতু দুইটা মূল, এই যে দুইটা মূলের জন্য এখানে আসছে কি একটা প্লাস একটা কি মাইনাস, মূলত উৎপাদক থেকে আসে। যেমন এই যে এইটাতে যেমন আমরা উৎপাদক করছিলাম, এটারও উৎপাদকের স্টেপটা কি দেখাই নাই জাস্ট। তাহলে এক্স এর মান আসলো কি প্লাস মাইনাস √(-1). এখন তোমাকে যদি জিজ্ঞেস করি √(-1) এর মান কত, তুমি কি বলতে পারবা? এই মানটা কি বাস্তব কোনো মান? কেন বাস্তব না? কারণ রুটের মধ্যে নেগেটিভ কিছু কি আসতে পারে না। রুটের মধ্যে যে কোনো সংখ্যা দিলে সেটা অবশ্যই কি দিতে হবে? ধনাত্মক দিতে হবে, এবং তার যে মান সেটা সবসময় কি আসবে? ধনাত্মকই আসবে। তার মান সবসময় কি আসবে? ধনাত্মকই আসবে। পিছনে ওইটা তো বসো, চাপ দাও, তোমরা চাপো পিছনে। হ্যাঁ, তো তার মান সবসময় ধনাত্মকই আসবে। বাট রুটের মধ্যে যেহেতু নেগেটিভ আসছে, এটার মান হচ্ছে কি বলতো? অবাস্তব। এটার মান কি? অবাস্তব। তাহলে এটার মান যেহেতু অবাস্তব, তাহলে এইটা নিয়ে ডিল করা কি আমাদের পক্ষে পসিবল? পসিবল না। তো এইটা নিয়ে যাতে ডিল করতে পারি আমরা, সেই জন্য আমাদের একটা নতুন নাম্বার সিস্টেম চলে আসে। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে জটিল সংখ্যা, তাই না? তো এই যে √(-1) এইটার মানকে আমরা কি ধরে এটার যাত্রাটা শুরু করব? আই ধরে। কারণ আই কেন ধরছে? আই ধরছে হচ্ছে এইটা, দেখো এইটা বাস্তব না, তাই না? অবাস্তব। সো সে ইমাজিন করে নিছে যে -1 এটা 1 ইউনিট না? 1 ইউনিট, তাই না? বাট ভ্যালুটা কি? নেগেটিভ। ইউনিট কত? 1। তাহলে √(-1) এটা 1 ইউনিট, কিন্তু মানে রুটের মধ্যে কি নেগেটিভ, তার মানে অবাস্তব। সো এই জিনিসটা যেহেতু ইমাজিনারি, সেইখানের প্রথম অক্ষর যে আই আছে, সেই আই থেকে এইটার নাম ধরে নিছে, বা এইটাকে কত বলছে? আই বলছে। এটাকে কত বলছে? আই। এই যে √(-1) এইটাকে যে আই ধরলো, তাহলে আমাদের এখানে দুইটা নাম্বার চলে আসলো। একটা কি বাস্তব, আরেকটা কি অবাস্তব। কয়টা নাম্বার আসলো? দুইটা। একটা বাস্তব আর একটা অবাস্তব। তাহলে দুইটা নাম্বার যদি চলে আসে আমাদের, দেখো এক্স আর ওয়াই দুইটা অক্ষ, তাই না? তাহলে এক্স অক্ষে আমরা কিছু বসাই, ওয়াই অক্ষে কিছু বসাই। তো যেমন ধরো দৈর্ঘ্য প্রস্থ, ডাইমেনশন কয়টা? দুইটা। তাহলে যদি এখানে নাম্বার দুই রকম আসে, একটা রিয়েল আর একটা কি ইমাজিনারি, একটা রিয়েল আর একটা কি ইমাজিনারি, তাহলে নাম্বার সিস্টেমটা কি হয়ে গেল? নাম্বার সিস্টেমটা কি হয়ে গেল? নাম্বার, যেখানে 4 জন আসো একজনকে নাও, রিল্যাক্সে 4 জন থাকলে একজনকে নাও, সমস্যা নেই। নাম্বার সিস্টেমটা কি হয়ে গেল বলো তো? 2 ডাইমেনশনাল হয়ে গেল না? নাম্বার সিস্টেমটা কত ডাইমেনশনাল হয়ে গেল? 2 ডাইমেনশনাল। তার মানে বেসিক্যালি জটিল সংখ্যাতে এসে আমরা কি করতেছি বলো তো? 1 ডাইমেনশনাল নাম্বার সিস্টেম থেকে 2 ডাইমেনশনাল নাম্বার সিস্টেমে এন্টার করতেছি। আপাতত জাস্ট এতটুকু বুঝো। এখন দেখো এই যে √(-1) এটা সমান কত? আই। √(-1) সমান আই। এটা ধরলে আমার সুবিধা কি হচ্ছে দেখো? সুবিধা হচ্ছে, তোমাকে যদি এখন বলি √(-4), তাহলে তুমি কি লিখবা? √(-4) কে তুমি লিখবা √(4) ইন্টু √(-1). √4 মানে কি? 2। আর √(-1) কে তুমি কত ধরছো? আই ধরছো। তার মানে দেখো এখন যে কোনো ঋণাত্মক সংখ্যার বর্গমূলকে আমরা কিভাবে এই আয়ের মাধ্যমে প্রকাশ করতে পারতেছি। তাহলে √(-16) যদি বলি, এটা কত হবে? 4i, তাই না? এখন তোমাদের শীটে দেখো প্রথমে একটা এমসিকিউ দেওয়া আছে, 1 নম্বর অঙ্কটা। সো 1 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে বলো তো?
রুট ওভার -16 ইন্টু রুট ওভার -1, তাই না? তো এটার মান কত? এটার মান কত? সেটার মান কত হবে বলো? 4, তাই না? আর কার কার মনে হয় 4? 4 কিভাবে স্যার? 4 হচ্ছে এইভাবে যে রুট ওভার -16 ইন্টু -1, তাই না? তাহলে মাইনাসে মাইনাসে প্লাস √16 মানে কি 4, ঠিক আছে? যারা এটা বলবা এই যে শেষ, ঠিক আছে? সো এখন দেখো এটা হচ্ছে √16 না, কেন না? কারণ এই যে তুমি এখানে যে প্রপার্টিটা ইউজ করছো যে যদি দুইটার উপরে রুট থাকে তাহলে এটা কি লেখা যায়? এক জায়গায় করে লেখা যায়, তাই না? মানে এরকম একটা প্রপার্টি ইউজ করছো যে √m ইন্টু √n সমান হচ্ছে √mn। এটা কখন অ্যাপ্লিকেবল? যখন mn বাস্তব সংখ্যা। mn কি সংখ্যা? বাস্তব সংখ্যা। কিন্তু এই ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল? জটিল সংখ্যার ক্ষেত্রে এরকম কোনো ধর্মের কথা বলছি? বলি নাই। তাহলে এটা এই কাজ করা যাবে না, এই কাজ করা কি যাবে না। তাহলে কি করা যাবে? তাহলে যাবে কি বলো? খেয়াল করো এই যে এইটা যারাই করবা এই যে এরকম হয়ে যাবে, ঠিক আছে? সো দেখো √16 ইন্টু √1, √-16 কে কি লেখা যায়? 4i, আর √1 i, তাহলে 4 ইন্টু এটা কি হচ্ছে i স্কোয়ার। দেখো i সমান কত? √-1, তাহলে i স্কোয়ার সমান কত? -1, i স্কোয়ার সমান হচ্ছে -1, তাহলে 4 ইন্টু -1, তাহলে অ্যান্সার কত হচ্ছে? -4। তাহলে এটার অ্যান্সার কি? -4। এটার অ্যান্সার কি? -4, ঠিক আছে? ক্লিয়ার সবাই? যেখানে 4 জন আসতো ওকে নিয়ে নাও। আপাতত ইয়ে করো। তাহলে এটা কি বুঝছো সবাই? ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা, এইবার দেখো এইবার যে টপিকটা সেটা হচ্ছে আয়ের ঘাত। আয়ের কি ঘাত? আচ্ছা দেখো √-1 এটা কত? আই না? তাহলে দেখো আই টু দি পাওয়ার যদি আমরা 1 বলি এটা তো আই হবে নাকি? আই টু দি পাওয়ার 1 কত? আই। এবার যদি আই স্কোয়ার বলি তার মানে কি √-1 তার কি স্কোয়ার, তাহলে এটা কি স্কোয়ার করলে কত হয়? -1। এবার যদি আমি বলি আই কিউব তাহলে কত হচ্ছে? আই কিউব হচ্ছে আই স্কোয়ার ইন্টু আই, লেখা যায়? আই স্কোয়ার মানে মাত্র দেখলাম কত? -1, তাহলে -1 ইন্টু আই, তাহলে অ্যান্সার কত? -i। আই টু দি পাওয়ার 4 যদি বলি আই স্কোয়ার তার উপরে স্কোয়ার মানে কি -1 এর স্কোয়ার, তাহলে আবার কত ব্যাক করলো? 1। তাহলে এখন যদি আই টু দি পাওয়ার 5 বলি আই টু দি পাওয়ার 4 ইন্টু আই লেখা যায়? আই টু দি পাওয়ার 4 কে তুমি কি লিখছো? 1, তাহলে এখন এটা কত হবে? 1 ইন্টু আই সমান কি আই। আবার কি আই ব্যাক করছে না? আবার কি ব্যাক করছে? আই ব্যাক করছে। এখন যদি তুমি আই টু দি পাওয়ার 6 লিখো তাহলে কত হবে? আই টু দি পাওয়ার 4 ইন্টু আই স্কোয়ার, তাহলে আই টু দি পাওয়ার 4 মানে কি 1, আই স্কোয়ার মানে কি -1। তার মানে আবার এই যে প্রথম থেকে যে জিনিসগুলো আছে এগুলো কি রিটার্ন আসতেছে না? তাহলে তোমরাই বলো আই টু দি পাওয়ার 7 কত হবে? আই কিউব হবে, এইটা কত? -i হবে। আই টু দি পাওয়ার 8 কত হবে? আবার 1 হবে। আই টু দি পাওয়ার 9 কত হবে? আই হবে, তাই না? ঠিক আছে, বুঝছো সবাই? ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে এখন এখান থেকে আমরা একটা অবজারভেশন পাচ্ছি, পড়ে নিয়ে আপাতত ক্লাস করো। আচ্ছা, আই টু দি পাওয়ার যাই দেই না কেন এখানে একটা আমরা অবজারভেশন পাচ্ছি, কথা না? এখানে আমরা একটা অবজারভেশন পাচ্ছি। কি অবজারভেশন বলো তো? প্রতি 4 ঘর পর পর কি হচ্ছে? রিপিট হচ্ছে, তাই না? 4টা পাওয়ার পর পর, মানে আয়ের পাওয়ার 4 পর্যন্ত যাওয়ার পরে আবার কি হচ্ছে? রিপিট হচ্ছে, নাম্বার 1। আরেকটা কি বলো তো? যে জায়গায় আয়ের পাওয়ার 4 এর গুণিতক
যেমন আই টু দি পাওয়ার 4 এটার মান কত 1, আই টু দি পাওয়ার 8 কত 1, 12 হইলে কত হবে 1 হবে। তাহলে 4 এর গুণিতক হইলেই মানটা কত হবে 1, নাম্বার 1 অবজারভেশন। নাম্বার 2 কি বললা, তোমরা নিজেরাই বললা, 4টা পরপর রিপিট করতেছে। সো এইখানে কথাটাকে আসলে কিভাবে লেখা যায়, নাম্বার 1 অবজারভেশন, যদি আই টু দি পাওয়ার 4n বলি এটার মান কত হবে 1 হবে। আই টু দি পাওয়ার 4n এর মান কত হবে 1, মানে 4 এর গুণিতক যদি i এর পাওয়ার হিসাবে থাকে সেই মানটা কত আসবে 1 আসবে। এবার নাম্বার 2 হচ্ছে এই যে 4টা পরপর রিপিট আসতেছে তাই না, তার মানে এখানে খেয়াল করো এই যে 5 এটা 4 এর গুণিতকের থেকে কত বেশি 1 বেশি, তাহলে i এর পাওয়ার কত থাকছে 1 থাকছে। আই টু দি পাওয়ার 6 4 এর গুণিতকের থেকে কত বেশি 2 বেশি, তাহলে i এর পাওয়ার 2 থাকছে, ওটার মান আবার কত -1 তাই না। তাহলে i এর মানে পাওয়ার যেটা থাকবে সেইটাতে 4 এর গুণিতকের থেকে যতটুকু এক্সট্রা থাকবে, যতটুকু কি থাকবে এক্সট্রা থাকবে, তাহলে i এর পাওয়ার ওইটাই অবশিষ্ট আমরা কি পাবো। যেমন যদি বলি i টু দি পাওয়ার 4n প্লাস k যদি হয়, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি i টু দি পাওয়ার 4n ইন্টু i টু দি পাওয়ার কি k লিখতে পারি না। এই যে i টু দি পাওয়ার 4n এটার মান কত, এটার মান হচ্ছে 1, তাহলে আলটিমেটলি রিমেইনিং থাকবে কত i টু দি পাওয়ার k। এই দুটো অবজারভেশনকে আমরা বুঝতে পারছি সবাই। যদি বুঝে থাকো পেজটা একটু উল্টাও যাদের কাছে শীট আছে, আর পাশের জনের সাথে শেয়ার করো যাদের কাছে আছে। দেখো এখানে একটা বিশাল বড় সংখ্যা দেওয়া আছে, সংখ্যাটা কি দেওয়া আছে আমি নিজেও জানি না, বুঝতে পারছো, একটা বিশাল বড় কি দেওয়া আছে সংখ্যা দেওয়া আছে, ঠিক আছে। তো সংখ্যাটা যাই হোক আমি দেই নিজে একটা, ধরো i টু দি পাওয়ার, আল্লাহর নাম নিয়ে শুরু করলাম, হ্যাঁ, আরো দিলাম, পুরো বোর্ড ধরে দিলাম, ঠিক আছে। তাহলে এখন বলো এটার মান কত হবে, শেষ দুইটা ডিজিটকে ভাগ দিতে হবে, কেন, কারণ 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি, লাস্টের দুইটা ডিজিটকে 4 দ্বারা বিভাজ্য হইলেই চলে। তাহলে আগের ডিজিটগুলো আমার কনসিডার করার দরকার আছে, তাহলে আমার শুধু মানে কনসিডারেশনে কোন দুইটা ডিজিট আসবে, এই যে লাস্ট দুইটা ডিজিট, এই যে 41 লাস্ট যে দুইটা ডিজিট সেটা। এখন এই 41 এটা 4 এর গুণিতকের থেকে কত বেশি 1 বেশি তাই না। তাহলে আলটিমেটলি এই পুরাটার জন্য যে মানটা আমার অবশিষ্ট থাকবে পুরাটাই কি 4 এর গুণিতকের থেকে কি 1 বেশি, তাহলে আমার এটার অ্যান্সার কত হবে, এটার অ্যান্সার হবে i টু দি পাওয়ার 1 বা i। সবাই কি বুঝতে পারছো, যদি বুঝে থাকো। দেখো এই পুরা সংখ্যাটা আমার কনসিডার করার দরকার নাই, কেন, কারণ 4 এর গুণিতকের সূত্র কি, মানে 4 দ্বারা বিভাজ্যতার সূত্র কি বা সিস্টেমটা কি, লাস্টের দুইটা ডিজিটকে কাউন্ট করলেই হয়। লাস্টের দুইটা ডিজিট যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমার জটিল মানে পুরো সংখ্যাটাই কি দ্বারা বিভাজ্য হবে 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই লাস্টের দুইটা ডিজিটে এটা আছে কত 41 তাই না, 41 কে 4 দ্বারা ভাগ করলে অবশিষ্ট কত থাকবে 1 অবশিষ্ট থাকবে। তাহলে পুরো সংখ্যাটাকে 4 দ্বারা ভাগ করলে কি হবে ওই একই অবশিষ্ট থাকবে। তাহলে পুরো সংখ্যাটাকে 4 দ্বারা ভাগ করলে যদি 1 অবশিষ্ট থাকে তাহলে i এর পাওয়ার ওই 1 এটাই রিমেইনিং থাকবে তাই না। তাহলে এটা आंसर কত হবে i টু দি পাওয়ার 1, তাহলে i। ঠিক আছে সবাই বুঝছো এটা, যদি বুঝে থাকো এর পরের যে অঙ্কটা আছে পরের অঙ্কটা কি আছে বলো তো, i টু দি পাওয়ার -49 অঙ্ক নাম্বার কত এটা 2 নাকি 3, i টু দি পাওয়ার -49 সমান what, i টু দি পাওয়ার -49 সমান what, ট্রাই করো দেখি তোমরা। পাওয়ার মাইনাস থাকা মানে কি নিচে যাবে ওটা তাই না, ওটা কোথায় যাবে নিচে, করো দেখি হিসাব 1/i আসছে তাই না, 1/i কেমনে, এই যে i টু দি পাওয়ার -49 এটা মানে কি 1/i টু দি পাওয়ার 49। এখন এটা 4 এর গুণিতকের থেকে কত বেশি 1 বেশি, 4 এর গুণিতকের থেকে 1 বেশি, 4 12 48 যোগ 1 তাহলে 49 তাই না। তাহলে 4 এর গুণিতকের থেকে যেহেতু 1 বেশি তাহলে এটাতে কি i টু দি পাওয়ার 1টা থাকবে মানে i থাকবে। আচ্ছা এখন 1/i তো আর অ্যান্সার না, 1/i কি অ্যান্সার না, এইটাকে আমাদের একটু কি মডিফিকেশন করা শিখতে হবে ঠিক আছে। তো যদি কোন একটা জটিল সংখ্যা এরকম 1/i আকারে থাকে 1/i, তো আমরা নরমালি কি নিচে i থাকুক এটা চাই না,
আমরা নর্মালি কি নিচে আই থাকুক এটা চাই না। তাহলে এই যে আই, এই মহিমিন কথা না, এই যে নিচে আই, এই আয়ের সাথে আমরা কি গুণ করলে এই আইটা চলে যাবে বলো দেখি। যদি আরেকটা আই গুণ করি, যদি আরেকটা আই গুণ করি তাহলে আই ইন্টু আই কত? আই স্কোয়ার। আই স্কোয়ার মানে কি -1। তাহলে এখানে আমরা কি করব, উপরে এবং নিচে দুই জায়গাতেই কি করব, আই গুণ করব। তাহলে উপরে নিচে দুই জায়গাতে আই গুণ করলে উপরে আই নিচে কত? আই স্কোয়ার। উপরে আই নিচে কত? আই স্কোয়ার মানে কি -1। আইকে -1 দিয়ে ভাগ করলে অ্যান্সার কত হবে? -i। তাহলে আলটিমেটলি ফাইনাল অ্যান্সার কত আসলো? -i। তাহলে এখান থেকে আমরা আরেকটা জিনিস একটু মনে রাখবো সবাই, যদি 1/i থাকে এটার মানে আমরা ডিরেক্ট কত বসাবো? -i বসাবো। 1/i থাকলে তার মান আমরা ডিরেক্ট কত বসাবো? -i। এটা একটু মুখস্থ রাখবো। 1/i কত? -i। ঠিক আছে, এটা আমাদের অনেকগুলো ক্যালকুলেশনে কাজে লাগবে। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ তাও করা যাইত, তুমি যেটা ভালো মনে করো। ঠিক আছে, আবার এটাও করা যাইত। 1 মানে কি? আই স্কোয়ার মান হচ্ছে -1, তাহলে 1 মানে কি -i স্কোয়ার, সেটাও লিখতে পারতা। যার যেটা ভালো লাগে, এই যে তোমরা এটাও লিখতে পারতা। 1 মানে কি -i স্কোয়ার, নিচে কি আই, তাহলে কি হচ্ছে একটা একটা আই কাটা যাচ্ছে, তাহলে থাকে কি -i। এভাবেও চিন্তা করতে পারো, কোনো সমস্যা নেই, যার যেটা ভালো লাগে। তোমার চিন্তা করার পুরোপুরি স্বাধীনতা আছে। ঠিক আছে, আচ্ছা এইবার আমাদের যে টপিকটা সেটার নামটা একটু তোমরা দেখো, কি লেখা আছে? আয়ের ধারা। আয়ের কি ধারা। এই যে এই চারটা লেখা থাক, এই পাশটা লেখা থাক, আমরা এই পাশটা মুছে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা দেখো, আয়ের ধারা। আয়ের ধারা মানে কি? মানে পরপর পদ আসবে, তাই না? একটা প্যাটার্ন মেনটেন করবে। তো নর্মালি আয়ের ধারা হচ্ছে কয় রকম হইতে পারে? 3 রকম ধারা হইতে পারে। একটা হচ্ছে, দেখো আমি প্রথমে বুঝাই, নর্মালি একদম সিম্পল কেসটা বুঝাই। এই যে i টু দি পাওয়ার 1 থেকে শুরু করে i টু দি পাওয়ার 2, i টু দি পাওয়ার 3, i টু দি পাওয়ার 4, এটার আগে মানটা একটু তোমাদেরকে বের করে দেখাই। এটার মান কত আসবে দেখো। i টু দি পাওয়ার 1 মানে কি i স্কোয়ার মানে কি -1, i কিউব মানে কি, এই যে i কিউব মানে হচ্ছে -i, তাই না? i কিউব মানে হচ্ছে -i টু দি পাওয়ার 4 মানে কি 1। দেখো এই যে 1 1 i -i কাটা, তাহলে কত হচ্ছে 0, গেল একটা। এবার নাম্বার 2, আমরা প্রথমে 1 থেকে 4 পর্যন্ত নিচ্ছি, 0 আসছে। তাহলে 5 থেকে 8 পর্যন্ত কত আসবে? 0। এবার এরকম না নিয়ে তোর মনে হইতে পারে আমি র্যান্ডমলি নেই পরপর চারটা, র্যান্ডম পরপর চারটা। র্যান্ডম চারটা কি? মনে করো i টু দি পাওয়ার 15 থেকে নিলাম, 15, 16, 17, 18। আচ্ছা এখন বলো, প্রথম i টু দি পাওয়ার 15, 4-এর গুণিতকের থেকে কত বেশি? 3 বেশি। তাহলে কি থাকবে? i কিউব। লিখি আগে, আমি নর্মালি লিখি তারপরে আবার লিখতেছি। i টু দি পাওয়ার 16, 4-এর গুণিতক না, তাহলে মান কত হবে? 1। i টু দি পাওয়ার 17, 1 বেশি, তাই না? তাহলে হবে কি i টু দি পাওয়ার 18, 2 বেশি, তাহলে কত হবে? i স্কোয়ার হবে। এখন i কিউব মানে কি -i প্লাস 1 প্লাস i স্কোয়ার মানে কি -1। দেখো 1 1 i কাটা, তাহলে কত হচ্ছে? 0। তাহলে এখান থেকে আমরা কি অবজারভেশন পাইলাম? যে কোনো চারটা ক্রমিক পাওয়ার যদি হয়, ক্রমিক সংখ্যা পাওয়ার, আয়ের পাওয়ার যদি কি হয়, চারটা ক্রমিক সংখ্যা, তাদের যোগফল কত হবে? 0 হবে। আচ্ছা এবার আসো, ক্রমিক সংখ্যা না নিয়ে আমি ক্রমিক জোড় সংখ্যা নিলাম। i স্কোয়ার পাওয়ার 4 পাওয়ার 6 পাওয়ার 8, এবার মান কত হবে? i স্কোয়ার মানে কি -1, i4 1, i6 i স্কোয়ার মানে কি -1, i8 1, এই যে 1 1 1 1 কাটা, কত? 0। ঠিক আছে, এবার র্যান্ডম চারটা নাও, ধরো 18 থেকে নাও, i টু দি পাওয়ার 18, 20, 22, 24। 18-এ কত হবে? পরপর চারটা ক্রমিক জোড় সংখ্যা, পরপর চারটা ক্রমিক জোড় সংখ্যা, তাহলে i টু দি পাওয়ার 18 কত হবে? 2 বেশি, তাই না? তাহলে i স্কোয়ার। 20 কত? 4-এর গুণিতক, তাহলে 1, 22 2 বেশি নাকি? তাহলে কি i স্কোয়ার 4 1,
তাহলে কি -1 + 1 -1 + 1 তাহলে কি 0। ঠিক আছে, পরপর চারটা কি নিলাম, ক্রমিক জোড় সংখ্যা নিলাম। এবার পরপর চারটা বেজোড় সংখ্যা নাও, ক্রমিক বেজোড় সংখ্যা। i⁴, 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 7। তাহলে 1 3 5 7 এরকম যদি নাও তাহলে কি হচ্ছে দেখো, i⁴ কত, i কিউব কত -i, i⁵ কত i, 7 কত i কিউব, তাই না? i কিউব মানে কি -i, তাহলে এটা মান কত হচ্ছে 0 0, তাই না? তার মানে আর লেখার দরকার নেই, তুমি এরকম যে কোনো চারটা ক্রমিক সংখ্যা নিলেও 0 হবে, ক্রমিক জোড় সংখ্যা নিলেও 0 হবে, ক্রমিক বেজোড় সংখ্যা নিলেও 0 হবে। সবাই কি বুঝতে পারছো? যেহেতু বুঝতে পারছো, এখানে আমাদের 4 নম্বর অঙ্ক যেটা আছে সেই অঙ্কটা আমরা একটু দেখার চেষ্টা করি এবার। চার নম্বর অঙ্কটা কি বলছে, 4 5 6 এইভাবে করে কত পর্যন্ত, 13 পর্যন্ত। দেখি কে পারে সবার আগে। আয় আসবে শুধু, তাই না? কিভাবে দেখো, 4 থেকে শুরু, 4 থেকে 13 পর্যন্ত কয়টা সংখ্যা, কয়টা ক্রমিক পূর্ণ সংখ্যা, 9টা। সবাই কি এই ব্যাপারে একমত? কিভাবে দেখো, যেহেতু ক্রমিক সংখ্যা তাহলে 13 - 4 কত, 13 - 4 কত, 13 - 4 9, সাথে 1 যোগ হবে না? তাহলে আসলে সংখ্যা কয়টা, 10টা। এখানে কয়টা আছে, পদ কয়টা, 10টা। তাহলে 10টা যদি হয়, 10টা যদি হয় তাহলে 10টার মধ্যে প্রথম, ও 5 থেকে ছিল, 4 না, সরি। তাহলে এটা 5 থেকে যদি হয় তাহলে 9টা, ঠিক আছে। তাহলে এখন যদি 9টা পদ হয়, 9টা পদ হইলে 4টা 4টা, 4টা 4টা কয়টা, 8টা। তাহলে 8টার মান কত হবে, প্রথম 4টা 0, পরের 4টাও 0, তাহলে লাস্ট একটা বাকি থাকবে কোনটা, i⁻13। এই যে এই একটা শুধু বাকি থাকবে। এখন এই i⁻13 এর মান কত, 4 গুণিতকের থেকে কত বেশি, 1 বেশি। এই যে বাকি সম্পূর্ণটা 0, এটার মান হচ্ছে i, তাহলে অ্যান্সার কত, i। ঠিক আছে, এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এর পরেরটা দেখো, এর পরেরটা 5 নম্বর অঙ্কটা। 5 নম্বর অঙ্কটা দেখো, দেখি এটা কি আগে পারে। 1 + i⁻1 i², এভাবে চলতে চলতে কত পর্যন্ত গেছে, i⁻202। দেখি কত হয়, করুক সবাই। -1 আর -i হবে। আচ্ছা, কি কি অ্যান্সার পাইলাম, -1 -i। আর কারো কোনো ভিউ, 0। ঠিক আছে, আমরা আরেকটা অ্যান্সার পাইছি 0। আরেকটা বাকি আছে, ওটাও বলো সবাই। -i হবে, কনফিডেন্ট। 1 হবে, ঠিক আছে, আরেকটা অ্যান্সারও পেয়ে গেছি। আই বাকি আছে, আচ্ছা তাহলে 16 গুলো পূর্ণ করে দাও। আচ্ছা এখন দেখো, আচ্ছা দেখো, নর্মালি যদি বলি, এই সবাই দেখো, সবাই খেয়াল করো, আয়ের পাওয়ার 1 থেকে শুরু হইলে এটা আমাদের জন্য ক্যালকুলেট করাটা ইজি হইতো। সাথে একটা 1 দিয়েই কি ভেজালটা লাগাইছে, তাই না? 1 দিয়ে ভেজালটা লাগাইছে না? তাহলে 1 কে বাদ দিয়ে রাখো, 1 কে কি বাদ রাখো। তাহলে i⁻1 থেকে শুরু করে এটা চলতে চলতে i⁻ যখন 200 পর্যন্ত গেছে, এটার মান কত, ঠিক আছে, বুঝছো? এই যে i⁻1 থেকে 200 পর্যন্ত এটার মান কত, 0। ঠিক আছে, এবার বলো এরপরে বাকি থাকে কি, এরপরে বাকি থাকে হচ্ছে i⁻201। তাহলে 4 গুণিতকের থেকে কত বেশি, 1 বেশি, পরে 2 বেশি, তাহলে i² থাকে। আর এই যে শুরুতে একটা 1 থাকে, তাহলে অ্যান্সার কত হবে, 1 + 0 + i, 1 + 0 + i -1। তাহলে শেষ পর্যন্ত যেটা বলো নাই ওইটাই অ্যান্সার। ঠিক আছে, বুঝছো? ডস দিয়ে দিছে, ধোকা ধোকা। ক্লিয়ার সবাই এটা? তাহলে এরকম যে কোনো ধারা দিলে আর কি ধোকা খাবা,
তো এখান থেকে কি শিখছো? তাড়াহুড়া করা যাবে না, ঠান্ডা মাথায় করতে হবে, ঠিক আছে? তাড়াহুড়া করে যে কোনো কাজ করবা সেই কাজেই কি ধোকা খাবা, তুমি ধোকা খাবা খুব শীঘ্রই, ঠিক আছে? কিভাবে খাবা সেটা না বললাম। আচ্ছা দেখো, এরপরে আমরা যাই, এটা হইছে না সবার? তাহলে এটা মুছে দিচ্ছি। দেখো এবার আরেকটা ধোকা দিব তোমাদেরকে, একটু পরে দাঁড়াও। জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যা। তো প্রথমে একটু ভুল ডেফিনেশন শিখাই, তারপরে সঠিকটা শিখাবো, ঠিক আছে? হ্যাঁ, অনুবন্ধী মানে কি বলো তো? ওই বেটা, বিপরীত, মানে অনুবন্ধী মানে হচ্ছে বিপরীত। অনুবন্ধী মানে কি? বিপরীত, তাই না? আচ্ছা দেখো, একটা জটিল সংখ্যা, এই আস্তে কথা না, একটা জটিল সংখ্যা যদি a প্লাস আইবি হয়, সরি a প্লাস আইবি জেড সমান, একটা জটিল সংখ্যা যদি জেড সমান a প্লাস আইবি হয়। এখন তার আগে, অনুবন্ধী জটিল সংখ্যার আগে, আমি তো জটিল সংখ্যাটা বলতেই ভুলে গেছি। দেখো জটিল সংখ্যার প্রকাশ, এটার আগে আরেকটা টপিক যেটা না বলে আমি এখানে চলে গেছি, সেটা হচ্ছে জটিল সংখ্যার প্রকাশ। আমরা এতক্ষণ ধরে যেটা নিয়ে কথা বলছি সেটা কি বলতো? অবাস্তব সংখ্যা, ইমাজিনারি নাম্বার। জটিল সংখ্যা নিয়ে কিন্তু এখনো কথা বলি নাই, বলছি? তাহলে জটিল সংখ্যাটা কি? জটিল সংখ্যার মধ্যে দুইটা অংশ থাকবে, একটা বাস্তব আর একটা কি কাল্পনিক বা ইমাজিনারি। প্রথমে যে কথাটা বলছিলাম, তাই না, যে বাস্তব সংখ্যা থাকবে, কাল্পনিকও থাকবে। তাহলে একটা জটিল সংখ্যা, এটাকে নর্মালি জেড দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? জেড দ্বারা, ঠিক আছে? তো একটা জটিল সংখ্যা জেড কে a প্লাস আইবি এই আকারে প্রকাশ করা হয়, a প্লাস আইবি আকারে প্রকাশ করা হয়, যেখানে এই যে a, এটা হচ্ছে কি? এটা হচ্ছে রিয়েল বা বাস্তব অংশ, তাই না? এটা হচ্ছে বাস্তব। আর এই যে এই অংশটা, এই অংশটা হচ্ছে ইমাজিনারি বা অবাস্তব বা কাল্পনিক। একই কথা, কনফিউজ হওয়ার দরকার নেই। এখন বাস্তব অংশ আর বাস্তব অংশের মান দুইটা কথা তো সেমই, তাই না? কিন্তু অবাস্তব অংশ আর অবাস্তব অংশের মান দুইটা কথা কিন্তু সেম না। দেখো অবাস্তব অংশ হচ্ছে পুরো আই বি সহ, মানে আই এর সাথে বি, মানে আই সহ আর কি। কিন্তু যদি শুধু বলি অবাস্তব অংশের মানটা কত, তাহলে কি হবে? বি হবে। আই তো ইউনিট, আই হচ্ছে এক ইউনিট, তাহলে ওর মানটা কত? এখানে বি ইউনিট, তাই না? তাহলে অবাস্তব অংশের মানটা কত? বি, ঠিক আছে? এই দুইটা কথাকে লেখা হয় এইভাবে, এই যে এ যেটা, এটাকে লেখা হয় রিয়েল অফ জেড, এটাকে আর ই জেড দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? আর ই জেড। এটা সমান কত? এ। আর এই যে ইমাজিনারি অংশের যে মানটা, এটাকে আই এম জেড। আই এম, ওই যে ইমাজিনারির প্রথম দুইটা লেটার নেওয়া হয়েছে আর রিয়েলের প্রথম দুইটা নেওয়া হয়েছে। ইমাজিনারি অংশের মানটা কত? বি। বুঝতে পারছো? এরকম কোশ্চেন আসে পরীক্ষায়, এই জন্য দেখাই দিলাম। ওকে, তাহলে একটা জটিল সংখ্যাকে কি কি দিয়ে প্রকাশ করা হয়? a প্লাস আইবি, যেখানে a কি বাস্তব, b হচ্ছে অবাস্তব। কট খেয়েছ, b ও বাস্তব, a b দুইটাই বাস্তব, a b দুইটাই বাস্তব। কিন্তু এখানে a যে অংশটা, এখানে কোনো i নাই, তাহলে এটা কি? পুরোটাই বাস্তব। আর এই b এর সাথে কি গুণ আকারে আছে? i, তাহলে এই পুরো অংশটা মিলে হচ্ছে অবাস্তব, আর b টা হচ্ছে অবাস্তব অংশের মান। মনে থাকবে? ক্লিয়ার সবাই? b অবাস্তব না, বি কিন্তু অবাস্তব না, এ বি দুইটাই কি বাস্তব, কিন্তু আই বি যেটা, এটা হচ্ছে অবাস্তব। আই বিটা কি? অবাস্তব বা কাল্পনিক, ঠিক আছে? এখন যদি এ এর মান 0 হয়, এ এর মান কি হয়? 0 হয়, তাহলে এটা কি হবে? পিওরলি ইমাজিনারি না, কোনো রিয়েল অংশ সেখানে আছে? তাহলে এখানে লিখে রাখো, নাম্বার 1, যদি a ইকুয়ালস টু 0 হয়, তাহলে কি হবে? পিওর
ইমাজিনারি বা সম্পূর্ণ কাল্পনিক, সেখানে আর কোনো বাস্তব অংশের ছিটাফোঁটা নাই। আর যদি B0 হয় তাহলে পিওর রিয়েল। আচ্ছা, পিওর রিয়েলকে আবার কি পিওর বলে অতি বিশেষায়িত করার দরকার আছে? তাহলে পিওর রিয়েল বললেও হয়, শুধু রিয়েল বললেই এনাফ। ঠিক আছে, মানে পিওর রিয়েল, রিয়েল তো রিয়েলই, তাই না? এটার আবার আরো পিওর করার দরকার নেই। ঠিক আছে, সো পিওর রিয়েল যে কথা, শুধু রিয়েলও একই কথা। ঠিক আছে, বুঝতে পারছো? মানে রিয়েলটা তো পিওরই, তাই না? হ্যাঁ, এই তো রিয়েল। এখন যদি B0 হয়, B0 হইলে শুধু এ থাকবে না, তার মানে কি রিয়েলটা থাকবে। তো ওটাকে কি আবার পিওর রিয়েল বলার দরকার আছে? মানে বুঝছো, দুটা বললেই হয়, পিওর রিয়েল বললেও হয় আর শুধু রিয়েল বললেও হয়। ঠিক আছে, মানে এই জটিল সংখ্যায় যদি B0 হয় তাহলে শুধু কি থাকবে? এ থাকবে না, মানে শুধু রিয়েলটা থাকবে। হ্যাঁ না, IMZ বলতে ইমাজিনারি অংশের মানটা বুঝায়। ইমাজিনারি অংশের কি বুঝায়? মান। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত সবাই বুঝছো? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এই কথা না, এবার সবাই কনসেন্ট্রেট করো। এই পিছনে এদিকে দেখো, দেখো এবার হচ্ছে অনুবন্ধী জটিল সংখ্যা। সো এই যে জটিল সংখ্যাটা আমরা দেখলাম, এটা প্রকাশ কি একটা রিয়েল পার্ট থাকবে, একটা ইমাজিনারি পার্ট থাকবে, তাই না? তাহলে অনুবন্ধী জটিল সংখ্যা কাকে বলবো? অনুবন্ধী জটিল সংখ্যা, খেয়াল করো, অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে যে z সমান যদি a প্লাস IB হয়, এর অনুবন্ধী জটিল সংখ্যা, এটাকে z বার দিয়ে প্রকাশ করে, z এর উপরে বার বার। ঠিক আছে, এই যে মনে আছে লগে দেখছিলে এরকম একটা জিনিস, এই z এর উপরে বার, এটা সমান হবে a মাইনাস IB। তাহলে আমি যদি তোমাদেরকে বলি নাম্বার 1 z সমান 2 প্লাস I, তাহলে z বার কত হবে? 2 মাইনাস I, তাই না? আচ্ছা, নাম্বার 2 z সমান 2 মাইনাস I, তাহলে z বার সমান কত হবে? ভেরি গুড। আচ্ছা, এইবার দেখো আরো সহজ দিই এবার। হ্যাঁ, z সমান I প্লাস 2, তাহলে কি হবে? আরে তোমরা তো পারো। এবার কি হবে বলো? I মাইনাস 2, সেরা একদম। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস একটু মনে রাখবো, এই কথা না, এ পাশে কথা হচ্ছে কিন্তু, z সমান যেটাই দেওয়া থাক, চিহ্ন মাঝখানে চেঞ্জ হবে, এই আইডিয়া মাথা থেকে বের করে দাও। অনুবন্ধী জটিল সংখ্যার কনসেপ্ট হচ্ছে I এর আগের চিহ্নটা পরিবর্তন হবে। এটা কোথায় শিখছিল বলো তো? ম্যাট্রিক্সে। ঠিক আছে, তো এই জন্য সবাই একদম ফাটাই দিছো, তাই না? এখন দেখো এই যে I এর চিহ্ন যা থাকবে তার বিপরীতটা বসাইলেই কি পাবো? অনুবন্ধী জটিল সংখ্যা পাবো। ঠিক আছে, মনে থাকবে? তো তোমরা সব সময় আস্তে কথা না, কথা বললে একদম এরপর বের করে দেবো, সোজা বের করে দেবো। তুমি কি করছো এটা তুমি জানো, জাস্টিফাই করার দরকার নেই। আচ্ছা দেখো, সো জটিল সংখ্যার, অনুবন্ধী জটিল সংখ্যার কনসেপ্ট তাহলে ক্লিয়ার আমাদের, তাই না? আচ্ছা, এখন একটা জটিল সংখ্যাকে দেখো, জটিল সংখ্যা হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ, এটা একটা টপিক, তাই না? যোগ বিয়োগ গুণ ভাগ, এটা একটু বোঝার চেষ্টা করি আমরা। ঠিক আছে,
এটুকু ক্লিয়ার সবাই? বুঝছো? আচ্ছা, তাহলে মুছে দিচ্ছি। উঠাও না এখনো? তাহলে উঠাও, তাড়াতাড়ি উঠাও, কথা না বলে তাড়াতাড়ি উঠাও। ক্লাস করার ইচ্ছা নাই? তাড়াতাড়ি উঠাও, তাড়াতাড়ি। নেক্সট। পিছনে দুইটা আছে, ওই যে। উঠানো হয়েছে? ওকে। আচ্ছা দেখো, এরপরে জটিল সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ, এই বিষয়ে কথা শুনতেছি। রেগুলার ক্লাসে কথা বলবা, এই ক্লাসটাতে একদমই কথা বলবা না, শুক্রবারের ক্লাসে। ওকে, জটিল সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ। দেখো দুইটা জটিল সংখ্যা, তাই না? যোগ বিয়োগ গুণ ভাগ তো আর একটার মধ্যে হবে না, তাই না? দুইটা জটিল সংখ্যার মধ্যে হবে। আচ্ছা, তাহলে দুইটা জটিল সংখ্যা, নাম্বার ওয়ান, আমি যদি একটা বলি যোগ, যোগ বিয়োগ, তাই না? একসাথে করি। Z1 একটা জটিল সংখ্যা, মনে করো কত, 2 প্লাস আই, আর Z2 হচ্ছে একটা জটিল সংখ্যা, মনে করো 2 মাইনাস 2 না, মনে করো 5 প্লাস 3i, নাকি? তাহলে এই দুইটা জটিল সংখ্যার মধ্যে এখন যদি আমরা যোগ বিয়োগ করতে চাই, তাহলে যোগ আর বিয়োগ, মনে রাখবা জটিল সংখ্যার ক্ষেত্রে দুইটা অংশ যেহেতু, একটা বাস্তব এবং আরেকটা কি অবাস্তব, তাহলে বাস্তবের সাথে কি অবাস্তবের যোগ বিয়োগ সম্ভব? তাহলে বাস্তবের সাথে বাস্তবের যোগ বিয়োগ হবে, অবাস্তবের সাথে অবাস্তবের যোগ বিয়োগ হবে। তাহলে আমরা যদি এই দুইটার যোগ করি, তাহলে যোগের ক্ষেত্রে কি হবে, Z1 প্লাস Z2 সমান 2 প্লাস আই প্লাস 5 প্লাস 3i। তাহলে এই যে দেখো 2 এর সাথে 5, এটা যোগ হবে, আর i এর সাথে 3i, 4i। সবাইকে বুঝতে পারছো? আচ্ছা, বিয়োগটা কি? তাহলে একদম সিম্পল, Z1 মাইনাস Z2, 2 প্লাস আই মাইনাস 5 মাইনাস 3i। তাহলে 2 মাইনাস 5 হচ্ছে মাইনাস 3, i মাইনাস 3i মাইনাস 2i। এটা পর্যন্ত একদমই সিম্পল, তাই না? এবার আমাদের আরও দুইটা জিনিস আছে। নাম্বার ওয়ান হচ্ছে গুণ, তাই না? গুণ। আচ্ছা, এখন গুণের ক্ষেত্রে আমরা কিভাবে গুণ করি? নর্মাল যে গুণ, জটিল সংখ্যার ক্ষেত্রেও গুণ সেম। দেখো আমরা যদি Z1 Z2 করি, নর্মাল গুণ আমরা যেভাবে করতাম এই গুণও একইভাবে করতে হবে। দেখো প্রথমে কি করবা, এই যে 2 এর সাথে 5 গুণ, 2 এর সাথে 3i গুণ, তাহলে কত হবে? 2 × 5 10 প্লাস 6i। তারপরে এই যে i এর সাথে 5 গুণ, i এর সাথে 3i গুণ, তাহলে i এর সাথে 5 গুণ হলে কত হচ্ছে? 5i, আর এখানে হচ্ছে 3i স্কোয়ার। তাহলে 10 যোগ 5 আর 6 কত? 11i, 3 ইন্টু কত? -1, তাহলে 10 মাইনাস 3 কত? 7, যোগ 11i। ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি যে যদি দুইটা জটিল সংখ্যা অনুবন্ধী না হয়, মানে ভিন্ন দুইটা জটিল সংখ্যা হয়, তাদের যোগ করলে সেটা একটা কি হচ্ছে? জটিল সংখ্যা। বিয়োগ করলে কি হচ্ছে? জটিল সংখ্যা। গুণ করলে জটিল সংখ্যা। এবার দেখব সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ভাগ। সেটা হচ্ছে কি? ভাগ। ভাগটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো তাহলে আমাদের এখানে যে জটিল সংখ্যাটা ছিল Z1 এবং Z2, এই দুইটার যদি আমরা এখন ভাগ করি, Z1 বাই Z2, তাহলে কত হবে? 2 প্লাস আই ডিভাইডেড বাই 5 প্লাস 3i। এখন জটিল সংখ্যার ভাগের ক্ষেত্রে দেখো এইটা কিছু করা যায়,
কিছু কিন্তু করা যায় না। বাট যেটা আমাদের করতে হবে যে দেখো নিচে জটিল সংখ্যা আসুক, এটা আমরা কখনোই চাইবো না। একটা জটিল সংখ্যাকে সবসময় আমরা a প্লাস আইবি আকারে আনার চেষ্টা করব। কি আকারে? a প্লাস, কারণ এটাই হচ্ছে তার সাধারণ রূপ, মানে নিজের অ্যাকচুয়াল যে রূপটা সেটাই হচ্ছে কি a প্লাস আইবি। তাহলে সবসময় ওকে কি ন্যাচারাল যে রূপ সেটাতে রাখা আমাদের উচিত, তাই না? আর্টিফিশিয়াল কিছু করা যাবে না। দেখো এখানে 5 প্লাস 3i এইটার অনুবন্ধী দিয়ে তুমি যদি উপরে নিচে গুণ করো, অনুবন্ধী মানে কি? মাইনাস, তাই না? আই এর আগে মাইনাস আসবে, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র হবে। তাহলে দেখো এটা করলে সুবিধা কি হচ্ছে, ভালো করে খেয়াল করো। 2 প্লাস আই, 5 প্লাস 3i, 5 মাইনাস 3i, এটা দিয়ে উপরে এবং নিচে আমরা গুণ করলাম। তাহলে গুণ করলে আমাদের লাভের লাভ কি হচ্ছে দেখো, উপরে তো নর্মাল গুণ, তাই না? উপরে হচ্ছে নর্মাল গুণ কি, 5 দুগুণে 10 মাইনাস হচ্ছে 3 দুগুণে 6i প্লাস 5i মাইনাস 3i স্কোয়ার। নিচে হচ্ছে দেখো 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার i স্কোয়ার, তাই না? এই যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, 5 স্কোয়ার মাইনাস 3i এর হোল স্কোয়ার করলে 3 স্কোয়ার i স্কোয়ার হবে, ভেঙে লিখছি, ঠিক আছে? আচ্ছা এখন দেখো উপরে হিসাবটা তো একদম সিম্পল, নিচের হিসাবটাও একদম সিম্পল। দেখো 10 মাইনাস 6 প্লাস 5 মাইনাস i, আর i স্কোয়ারের মান কত? মাইনাস 1 না? মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে? প্লাস হবে, প্লাস 3। আর নিচে দেখো 25 মাইনাস 9 ইন্টু মাইনাস 1, তাই না? এটাও কি প্লাস হয়ে যাচ্ছে না? এখন এখানে আমি একটু তোমাদের একটা অবজারভেশন এখানে আমি নিয়ে আসবো। দেখো খুবই সিলি জিনিসটা, বাট তারপরেও এটা তোমার অনেক বেশি কাজে দিবে। দেখো আমরা মোটামুটি 2-3টা লাইন করে দেন এই লাইনে আসছি, তাই না? একটু হ্যাঁ 2-3টা লাইন করে মোটামুটি আমরা এই লাইনে আসছি, তাই না? এখানে দেখো নিচে কি আসছে, আর নিচে লিখবো না, এটাই শেষ। এটাও দেখো না? আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, আমি সাইডে চলে যাচ্ছি। আচ্ছা সাইডে যাব না, আমি এদিকেই চলে আসতেছি, এইখানেই যাচ্ছি। এখানে দেখা যায়? আচ্ছা দেখো এই যে 10 আর 3 13, তাহলে উপরে 13 মাইনাস i আর নিচে কত 25 যোগ 9 থাকে, তাই না? আচ্ছা তো এখানে অবজারভেশনটা খুবই সিলি, তারপরেও তোমাদের কাজে লাগবে বলে আমি মনে করি। সেটা হচ্ছে দেখো নিচে কি 25 আর 9 না? এটা কখন আসছে? অনুবন্ধী দিয়ে গুণ করার পরে আসছে, তাই না? অনুবন্ধী দিয়ে গুণ করলাম, সূত্র বসাইলাম, তারপর এটা আসছে, রাইট? তুমি এটা একটা শর্টকাট হিসেবে মনে রাখতে পারো। কীরকম? যে নিচে অনুবন্ধী দিয়ে যদি গুণ করো, জাস্ট যে দুটো সংখ্যা থাকবে ওদের বর্গের যোগফল হবে। দেখো অনুবন্ধী দিয়ে গুণ করার পরে নিচে কি থাকতেছে? 25 যোগ 9 না? এই 25 কি? এই 25 কি 5 এর স্কোয়ার না? 9 কি 3 এর স্কোয়ার। তার মানে তোমাকে যদি কেউ এই জটিল সংখ্যাটার a প্লাস আইবি আকারে প্রকাশ করতে দেয়, তুমি উপরে এটার অনুবন্ধী দিয়ে গুণ করবা, আর নিচে এই গুণটা করারই দরকার নেই, ডিরেক্ট লিখে দিবা 5 এর বর্গ আর 3 এর বর্গের যোগফল। তো তুমি তো মুখে মুখে ক্যালকুলেশন করতে পারতেছো, তাই না? 5 এর বর্গ কত? 25, 3 এর বর্গ কত? 9, 25 আর 9 কত? 34। এখন তোমার মনে হইতে পারে এতে তোমার টাইম সেভ হচ্ছে, 5 সেকেন্ড হইলেও হচ্ছে। এটা তুমি এখন টের পাবা না, অ্যাডমিশন টেস্টে গিয়ে টের পাবা যে 5 সেকেন্ডের ভ্যালু কত। বুঝতে পারছো? এখন তোমার কোনো কিছু গায়ে লাগবে না, কারণ একটা সিকিউর জন্য কতটুকু সময় পাও? 30 মিনিট সময় পাও। 30 মিনিটে কোনো সিকিউ লাগে? 30 মিনিট লাগেই না পারলে, তাই না? এবার বুঝছো না পরীক্ষা দিতে গিয়ে 30 মিনিট কিন্তু লাগে না। সো একটা সিকিউর জন্য 15-20 মিনিট এনাফ। তো সেই জায়গায় 30 মিনিট হলে তো গায়ে লাগবে না। বাট অ্যাডমিশন টেস্টে গিয়ে উল্টা সিনারিও, তাই না? কোয়েশ্চেন বেশি, টাইম কম। যেমন ধরো 60 মিনিটে 100টা এমসিকিউ। তো নর্মালি 25 মিনিটে পারো না, তো 60 মিনিটে 100টা তো হচ্ছে অনেক পরের কথা, তাই না? বিলাসিতা, তাই না? তো এরকম একটা ব্যাপার। তো এই যে ছোট ছোট ব্যাপারগুলা প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আমি বলি, এমন না যে কোনো ক্লাসে বলি না। যে জায়গায় যেই শর্ট জিনিসটা থাকে আমি কিন্তু বলে দিই, মেনশন করে দিই তোমাদেরকে। সেটা একটু মাথায় রাখার চেষ্টা করবা। তাহলে দেখো এইখানে ডিরেক্ট তোমরা 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার কত? 25 আর 9 34, ডিরেক্ট বসাইলে এনাফ, ঠিক আছে? তাহলে এই যে এই লাইনের পরে এই যে এইখানে আমরা ডিরেক্ট এটা না বসাই আমরা ডিরেক্ট যেভাবে বসাইতে পারতাম 2 প্লাস i
5 মাইনাস 3i নিচে 25 যোগ 9, তাহলে একবারে 34 বসাই দাও, দরকার আছে? তাহলে দেখো এখন তোমার গুণটা কি ইজি হয়ে যাচ্ছে না? এখন উপরে গুণ করে কত আসছে? 13 মাইনাস i নিচে 34, এটাকে এইভাবে লেখা যায় 13/34 মাইনাস 1/34i। তাহলে এখন তোমাকে যদি কোশ্চেন করি, বলো তো রিয়েল অফ জেড কত? 13/34, এখানে যে রিয়েল জেড লিখছিলাম তাই না? আর ইমাজিনারি জেড কত? আই এম জেড মাইনাস 1/34, এই মাইনাস কেউ মিস করো না, ঠিক আছে? মাইনাস কিন্তু এখানে ইনক্লুডেড, মনে থাকবে? সবাই বুঝতে পারছো? হ্যাঁ, মাইনাস থাকলে তো মাইনাস সহই হবে, এ প্লাস আই বি আকারে প্রকাশ না, তাহলে এ এর মান কত? 13/34, বি এর মান কত? মাইনাস 1/34। ঠিক আছে, ক্লিয়ার সবাই? ওকে, তো মোটামুটি এই পর্যন্ত আমরা জটিল সংখ্যার একটু পরিচিতি পর্ব শেষ করলাম আর কি, বুঝতে পারছো? তো এখন তোমাদের জন্য কয়েকটা টাস্ক আছে। টাস্কগুলো হচ্ছে তোমাদের পেজ নাম্বার 4 এর যতগুলো অঙ্ক আছে এই সবগুলোই হচ্ছে তোমাদের টাস্ক। নেক্সট ক্লাসে এগুলো আমি জিজ্ঞেস করব, ঠিক আছে? সো এখানে মোটামুটি 1টা 2টা 3টা 4টা অঙ্ক আছে, আর লাস্টে একটা এমসিকিউ আছে, এটা তোমরা একটু অ্যানালাইসিস করে আসবা বাসা থেকে। 8 নাম্বারটা পারবা আশা করি, 8 নাম্বারটা তোমরা একটু অ্যানালাইসিস করে আসবা, ঠিক আছে? আর পেজ নাম্বার 4 নেক্সট ক্লাসে এগুলো তোমাদেরকে আমি জিজ্ঞেস করব, ঠিক আছে? না পারলে সমস্যা নেই, তুমি চেষ্টা করছো কিনা এটাই ইম্পর্টেন্ট, তাই না? তোমার পারাটা তো আসল মুখ্য বিষয় না। একজন চেষ্টা করে পারতেও পারে, নাও পারতে পারে, বাট চেষ্টা করার অর্থ কি? যে তুমি পারার জন্য চেষ্টা করছো কিন্তু পারো নাই, এটা তোমার ব্যর্থতা। আর ব্যর্থতা থেকে কি শিখবা, তাই না? আচ্ছা, এখন দেখো, এখন আমাদের যেই টপিকটা সেটা হচ্ছে, এতক্ষণ ছিল ওয়ার্ম আপ টপিক, হ্যাঁ, আর এখন হচ্ছে আসল জায়গা। আচ্ছা দেখো, তো জটিল সংখ্যার ধর্মাবলী, জটিল সংখ্যার কি ধর্মাবলী? ধর্মাবলী মানে কি? ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য, তাই না? তো অনেকগুলো ধর্ম আছে, পুরো একটা পেজ আমি রাখছি, পুরো একটা পেজ, ঠিক আছে? সো পুরোপুরি রূপে কয়টা পেজ রাখা হয়েছে? একটা পেজ রাখা হয়েছে, ঠিক আছে? আচ্ছা দেখো, এবং ক্লাসের লাস্টের দিকে গিয়ে কিছু হাই ভোল্টেজ টপিক আছে, ক্লাসের লাস্টের দিকে, শুরুতে দেওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা, এখন মুছে দিলাম এটা, হ্যাঁ? সবাই উঠাইছো? এই কথা না, আচ্ছা দেখো, জটিল সংখ্যার ধর্মাবলী যে টপিকটা, এই টপিকটা আমরা সবাই মনোযোগ দিয়ে দেখব। তোমার মনে হবে প্রথম দিকে যখন আমি কথাগুলো বলবো লেস ইম্পর্টেন্ট, জটিল সংখ্যার ধর্মাবলী মানে প্রপার্টি আর কি, বা বৈশিষ্ট্য, তাই না? তো বৈশিষ্ট্য নাম্বার 1 দেখো, এই তুমি রিপ্লাই করা লাগবে কেন? এদিকে দেখ, জটিল সংখ্যার ধর্মাবলী বা বৈশিষ্ট্য, তাই না? তো জটিল সংখ্যার বৈশিষ্ট্যের প্রথমে যেটা আসে সেটা হচ্ছে, যদি a প্লাস আই বি সমান 0, মানে কি? একটা জটিল সংখ্যার মানে যে মান সেটা আমরা 0 বলছি, তাই না? আচ্ছা বলো তো, একটা জটিল সংখ্যায় কয়টা অংশ থাকে? একটা রিয়েল আর একটা ইমাজিনারি, কাল্পনিক, তাই না? আচ্ছা, এই রিয়েল আর কাল্পনিক যোগ বিয়োগ হয়ে 0 হইতে পারবে? এই দুটো যোগ বিয়োগ হয়ে 0 হওয়া সম্ভব? তাহলে এটা যদি 0 হইতে হয় তাহলে ইন্ডিভিজুয়ালি a 0 হইতে হবে, b ও 0 হইতে হবে। তাহলে এইটা সমান 0 হলে a সমান 0, b সমান 0 হবে, নাম্বার 1। নাম্বার 2, এই প্রপার্টিটা সবচেয়ে ইম্পর্টেন্ট। নাম্বার 2 যেটা, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে যদি একটা জটিল সংখ্যাকে তুমি আরেকটা জটিল সংখ্যার সাথে সমান তুলনা করো, সমান, যে আমরা বলছি যে একটা জটিল সংখ্যা a প্লাস আই বি এটা সমান c প্লাস
আইডি। দেখো দুইটা জটিল সংখ্যা না, বাম পাশে একটা ডান পাশে একটা, এই দুইটাকে আমি কি বলছি সমান। কখন হবে তোমরাই বলো তো? রিয়েল পার্টটা রিয়েল পার্টের সাথে কম্পারেবল হইতে হবে, তাই না? রিয়েল পার্টের সাথে রিয়েল পার্ট সমান হইতে হবে, ইমাজিনারি পার্টের সাথে ইমাজিনারি পার্ট সমান হবে, কারণ এই দুটো একটা আরেকটার সাথে কি কোনো মিল নাই, তাই না? তাহলে রিয়েলের সমান হবে। ভালো করে বুঝো, তোমার মনে হইতে পারে এটা খুবই সিলি প্রপার্টি, বাট এটা দিয়ে দেখো কত কাজ আছে, একটু পরে দেখাচ্ছি। রিয়েলের সমান হবে, আর ইমাজিনারি যেটা ইমাজিনারির সমান হবে। তাহলে এটা হলে a ইকুয়ালস টু সি এবং b ইকুয়ালস টু ডি হবে, ঠিক আছে? এটা হচ্ছে প্রপার্টি নাম্বার 2, বুঝছো সবাই? প্রপার্টি নাম্বার 3, এটা আরো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা জটিল সংখ্যার পাওয়ার তুমি যাই দাও না কেন, পাওয়ার যদি তুমি 2 দাও, 3 দাও, 4 দাও, হাফ দাও, 1/3 দাও, যেটাই দাও না কেন, এটা সবসময় কি হবে? জটিল সংখ্যা হবে। সবসময় কি হবে? জটিল সংখ্যা। তার মানে একটা জটিল সংখ্যা যদি z হয়, z এর পাওয়ার যদি তুমি n দাও, z এর পাওয়ার n দিলা, n এর মান কত হতে পারে? 1 2 3 4 5 6, যা খুশি তাই দাও। আবার হাফ দাও, 1/3 দাও, 1/4 দাও, 1/5 দাও, যেটাই দাও না কেন, -1 দাও, হোয়াট এভার, তুমি যাই দাও না কেন, এটা সবসময় কি হবে? জটিল সংখ্যা। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, জেড এর পাওয়ার তুমি যাই দাও না কেন, এটা সবসময় কি হবে? জটিল সংখ্যা হবে। ইংলিশ টিচার ভুল করলে বিপদ, ম্যাথ টিচার ভুল করলে সমস্যা নেই। আচ্ছা দেখো, জেড টু দি পাওয়ার এন, এটা একটা কি? অলওয়েজ জটিল সংখ্যা। তাহলে আমি যদি তোমাকে বলি যে ধরো 2 + 3i এর আমি কিউব দিলাম, এটা কি হবে? এটা জটিল হবে। তারপরে 2 + 3i এর পাওয়ার আমি হাফ দিলাম, মানে বর্গমূল করব, এটাও কি হবে? এটাও জটিল হবে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমার স্টুডেন্টরা অনেক বেশি মনোযোগী ক্লাসে, ঠিক আছে? থ্যাংক ইউ এভরিওয়ান, আবারও তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে মনোযোগ ধরে রাখার জন্য। আচ্ছা দেখো, 2 + 3i এটার পাওয়ার যদি হাফ হয়, তাহলেও এটা কি হবে? জটিল সংখ্যা হবে, ঠিক আছে? বুঝছো সবাই? তার মানে একটা জটিল সংখ্যার বর্গমূল, ঘনমূল, তারপরে কি স্কোয়ার, কিউব, যেটাই করো না কেন সবসময় কি হবে? জটিল হবে। জটিল হওয়ার অর্থ কি? ওটাকে a + ib আকারে লেখা যাবে। যদি এখানে প্লাস থাকে তাহলে এটা প্লাস হবে, মাইনাস থাকলে মাইনাস হবে, ঠিক আছে? মনে থাকবে সবার? ধরো তুমি 2 + 3i এর কিউব করছো, 2 + 3i এর কি করছো? কিউব করছো, মাঝখানে কি আছে? প্লাস আছে না? তাহলে ওই যে পরে যে a + ib আকারে যে জিনিসটা পাবা, ওইটাও কি হবে? প্লাসই পাবো। যদি মাইনাস থাকে মাইনাস পাবা। বুঝতে পারছো? এটা একটু পরে কাজে লাগবে, এখন না, একটু পরে লাগবে। আপাতত এই পর্যন্ত তোমরা সবাই একটু উঠাও। 3 নম্বর পর্যন্ত উঠানো হয়েছে? মনে হচ্ছে না খুব সিলি প্রপার্টি? একদম বোঝাই যায়, তাই না? এমনি দেখেই বোঝা যাচ্ছে, তাই না? একটু পরে দেখবা যে এটা দিয়ে কি বোঝা যাচ্ছে কি না যাচ্ছে। আচ্ছা, এই সবাই দেখো, 3 নম্বরের পরে, সরি 3 নম্বরের পরে হচ্ছে 4 নম্বর। মেইন জিনিসপত্র শেষ, ঠিক আছে? এইবার যেগুলো অলরেডি বলে ফেলছি, যে একটা জটিল সংখ্যার সাথে অনুবন্ধী না এমন জটিল সংখ্যার যোগ, বিয়োগ, গুণ, ভাগ যাই করি কি হবে? জটিল সংখ্যা হবে। তাহলে প্রপার্টি নাম্বার 4, একটি জটিল সংখ্যা তার সাথে অনুবন্ধী নয় এমন জটিল সংখ্যার, এই কথা না, যোগ, বিয়োগ, গুণ, ভাগ সব কি হবে? ঠিক আছে? তো এইটার যে প্রমাণগুলা
সেটা আমরা আগে দেখে আসছি, তাই না? এটা দেখানোর দরকার নেই। এবার যেটা দেখি নাই ওটা একটু দেখব, ঠিক আছে? নাম্বার 5, একটি জটিল সংখ্যা ও তার অনুবন্ধী জটিল সংখ্যার যোগ ও গুণ সব সময় কি হবে? বাস্তব হবে। তাহলে একটা জটিল সংখ্যার সাথে যদি অনুবন্ধী নাও, কি নাও? অনুবন্ধী, তার যোগ আর গুণ নাও, সবসময় কি হবে? বাস্তব। দেখো আমরা z সমান নিলাম 2 + 3i, তাহলে z বার কত হবে? নাম্বার 1 যোগ করো, z + z বার কি হবে? 2 + 3i + 2 - 3i, 3i কাটা 2 2 কত? 4, 4 কি বাস্তব না অবাস্তব? বাস্তব। এবার গুণ করো, কি a + b * a - b এর সূত্র না? তাহলে a + b * a - b এর সূত্র কি? a² - b², এটা হবে কি 4 + 9, তাই না? 13। এই যে দেখো i² মানে কি -1, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। 3² মানে 9, 9 × 4 13। বাস্তব না অবাস্তব? বাস্তব। তাহলে একটা জটিল সংখ্যা আর তার অনুবন্ধী জটিল সংখ্যার যোগ আর গুণ সবসময় কি হবে? বাস্তব হবে। তাহলে বিয়োগ আর ভাগ সবসময় কি হবে? অবাস্তব। এটা তোমরা নিজেরা চেক করো। ঠিক আছে? এই ব্যাগে রাখো, রাখো, ব্যাগে রাখো তাড়াতাড়ি। ফোন কারো হাতে থাকলে কিন্তু সিজ করে নিব, দিব না কিন্তু। আছে এবার বলো, যদি জটিল সংখ্যা আর অনুবন্ধী জটিল সংখ্যার বিয়োগ আর ভাগ হয় কি হবে? অবাস্তব হবে। তাহলে করো তোমরা একটা, ধরো আমি এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, 1 নাম্বার মুছে দিলাম। হ্যাঁ, কথা না। একটা জটিল সংখ্যা এবং তার অনুবন্ধী জটিল সংখ্যার বিয়োগ এবং ভাগফল সবসময় কি হবে? জটিল হবে। দেখো একটা জটিল সংখ্যা যদি z হয় 2 + 3i, তাহলে z বার কত? 2 - 3i। এখন বিয়োগ করো, নাম্বার 1 z - z বার কত হবে? 2 + 3i - 2 + 3i, তাই না? 2 2 কাটা 3i কত? 6i। বাস্তব না অবাস্তব? অবাস্তব, তাই না? কাল্পনিক। তারপরে যদি z / z বার করো, 2 + 3i / 2 - 3i। আচ্ছা বলো তো, দুইটা জটিল সংখ্যা যদি ভাগ করো ওটা কি হবে? অবশ্যই জটিল হবে না। কিভাবে দেখো, এই যে এটার অনুবন্ধী দিয়ে কি করবা? উপর নিচে গুণ করবা। তাহলে উপরে কত হবে? 2 + 3i তার হোল স্কোয়ার, আর নিচে কত হবে? 2² + 3²। তাহলে উপরে কত হবে? 4 + 12i + 9i² / 4 + 9। তাহলে এখানে কত? 9i² মানে কি? -9, 4 - 9 -5 + 12i / কত? 13। তাহলে -5/13 + 12/13 i। দেখো a + ib আকারে আসছে। তাহলে এটাও কি জটিল সংখ্যা? ঠিক আছে, ক্লিয়ার সবাই? ওকে, উঠাই নাও সবাই, উঠাবা, বাট কথা না।
কথা ছাড়া উঠাও। শেষ, এ পর্যন্তই শেষ, ক্লাস শেষ না, বৈশিষ্ট্য শেষ। তুই 6টা যে সাইজে লিখছস, অনেকগুলা বলছি, অনেকগুলা মানে কি 6টা? পৃথিবীতে সবকিছুই আপেক্ষিক। তোর মনে হয় আইফেল টাওয়ার, তাই না? এই আস্তে কথা না। হ্যাঁ রেকর্ড অন স্ক্রিনই বলেছি। নাম বলে দিব তোমার? আচ্ছা এদিকে দেখো, এইটুকু উঠাও, তাড়াতাড়ি উঠাও। হয়েছে উঠানো? আচ্ছা এবার পেজ উল্টাও সুন্দর করে। হ্যাঁ ভাইয়া বলো। শেষ? মাশাআল্লাহ। আচ্ছা এখন দেখো, হ্যাঁ এই পাশ লিখো না এখনো? ও আচ্ছা, এই পাশে তো পরে লিখছিলাম তাই না, ভুলে গেছি, সরি থুক্কু। এখন তো আর ওই যে স্মার্ট বোর্ড হলে কি করতাম, ব্যাকে আসতাম, এটা তো ব্যাকে আসার অপশন নাই। আবার লিখবো? আচ্ছা ওই যে ওখানে লেখা আছে, দেখে নিও তোমরা, ঠিক আছে? এই দেখো এদিকে দেখো, মুছে দিচ্ছি। হ্যাঁ ক্লাসে আগে আগে। হ্যাঁ আরিফ আচ্ছা দেখো, নেক্সট আমাদের 9 নাম্বার যে অঙ্কটা, 9 নাম্বার অঙ্কটা আমি একটু লিখি। হ্যাঁ বলছে কিউব রুট অফ এটা যদি হয় তাহলে দেখাইতে বলছে, দেখাও যে এটা দেখানোর কি আছে, বুঝাইতে যাচ্ছে এটা হলে এটা হবে, তাই না? তারপরে দেখতে চাইছে যে তো দেখাই দিতে হবে। আচ্ছা এখন দেখো, আচ্ছা আচ্ছা দেখো, কিউব রুট অফ a প্লাস আই বি সমান হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। এই যে এদিকে দেখেন স্যার, জি এদিকে, এখান থেকে সব দেখা যায় কে কি করছেন। ওকে আচ্ছা, এই কি সমস্যা? ওকে সো জটিল সংখ্যার ক্ষেত্রে আমরা অলওয়েজ মনে রাখবো সেটা হচ্ছে যে এই যে কিউব রুট আছে না, এখানে কখনো কিউব রুট থাকবে, কখনো 4 রুট থাকবে, কখনো শুধু রুট থাকবে, কখনো 6 রুট থাকবে। তো যে রুট থাকবে তার উল্টা কাজটা করতে হবে। তার কি কাজ করতে হবে? উল্টা। এখানে কিউব রুট আছে তাহলে কি করে দিতে হবে? কিউব করে দিতে হবে। তাহলে এটা সমাধানে আমরা শুরুতে যে কাজটা করব, উল্টা কাজটা করব। এটা দেওয়া আছে কিউব রুট অফ a প্লাস আইবি সমান এক্স প্লাস আই ওয়াই, আর কথা না। এখন বোথ সাইডে আমরা কি করে দিব? কিউব করে দিব। কিউব রুট অফ a প্লাস আইবি তার কিউব সমান এক্স প্লাস আই ওয়াই তার
কিউব। এখন যে দুটো অঙ্ক করাবো এই দুটো ম্যাথ থেকে একটা ইনশাল্লাহ আসবে, ঠিক আছে? সো কেয়ারফুলি একটু দেখো, এমসিকিউ না সিকিউতে। ওকে, সো এখন দেখো এইটার কিউব করলে কিউব রুট আর কিউব দুইটা কি হবে, একটার একটা যেহেতু উল্টা চলে যাবে, তাহলে a প্লাস ib সমান এই ডান পাশে কি a প্লাস b হোল কিউবের সূত্র না? সূত্র কি a কিউব 3a স্কয়ার b 3ab স্কয়ার প্লাস b কিউব। কোনটার কিউব করতেছো তুমি বাবা? এদিকে দেখো, তাহলে এখন a প্লাস ib সমান x কিউব প্লাস 3x স্কয়ার iy, তাহলে এখানে i ইন্টু কত হবে 3x স্কয়ার y প্লাস i এর উপরে স্কয়ার মাইনাস হয়ে যাবে না? তাহলে এখানে মাইনাস দিয়ে দাও, মাইনাস 3x y স্কয়ার। এরপর কি i কিউব y কিউব, i কিউব মানে কত মাইনাস i, তাহলে এখানে মাইনাস i y কিউব। বুঝছো এই লাইন সবাই? বুঝতে পারছো? কারো বুঝতে সমস্যা আছে? হ্যাঁ, ওকে। তারপরে নেক্সট, এবার আমরা যে কাজটা করব, বাম পাশে এটা কি আকারে আছে a প্লাস ib আকারে আছে, ডান পাশেও কি এটা একটা জটিল সংখ্যাই তো নাকি? তাহলে এটাকেও আমরা কি আকারে নিব a প্লাস ib আকারে নিব। তাহলে কি হচ্ছে দেখো, a প্লাস ib সমান এখানে রিয়েল পার্ট কোনটা কোনটা বলো তো? x কিউব আর 3xy স্কয়ার, তাহলে এইটাকে একসাথে করো x কিউব মাইনাস 3xy স্কয়ার। এবার i কমন নাও, কমন নিলে কি আসতেছে 3x স্কয়ার y মাইনাস y কিউব। দেখো দুইটা জটিল সংখ্যার মধ্যে কি হচ্ছে, এখানে কম্প্যারিজন হচ্ছে না, একটা সমান আরেকটা বলছি, তাহলে তার রিয়েল পার্টের সমান হবে ইমাজিনারি পার্ট প্রপার্টি নাম্বার 2, তাই না? তাহলে আমাদের রিয়েল পার্ট এখানে কোনটা a, আর এখানে রিয়েল পার্ট কোনটা এইটা, তাহলে এইটা সমান হবে। আর এখানে ইমাজিনারি পার্ট কোনটা, এখানে হচ্ছে b, এখানে হচ্ছে এইটা, তাই না? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, a সমান এটা, b সমান এখন হচ্ছে এই যে প্রমাণের অংশটা যেটা দেখাইতে বলছে, তো তুমি যদি এখান থেকে ডিরেক্ট দেখাইতে যাও, ডিরেক্ট যদি দেখাইতে যাও তুমি পারবা না, কারণ আয়ের হিসাব নিকাশ আছে, মাথা আওলায় যাবে। বুঝতে পারছো? তাহলে করবাটা কি? করবাটা হচ্ছে দেখো ব্যাক ক্যালকুলেশন। কি ক্যালকুলেশন? ব্যাক ক্যালকুলেশন। তুমি তো জানো, তোমাকে এটা দেখাইতে বলছে, তাই না? তোমাকে এটা দেখাইতে বলছে, তুমি জানো। তাহলে যদি a মাইনাস ib এর কিউব রুট করলে x মাইনাস iy হয়, তাহলে আমি এইটাকে কিউব করলে কি হয়, a মাইনাস ib সমান x মাইনাস iy হোল কিউব, তাই না? তাহলে সুন্দর করে এই পর্যন্ত আমাকে আনতে হবে। বুঝছো? মানে তোমার লাস্টলি এটা দেখাইতে বলছে না a মাইনাস ib সমান x মাইনাস iy, তাহলে এইটা কখন আসবে, যখন a মাইনাস ib সমান x মাইনাস iy হোল কিউব আসবে। তাহলে তোমার ফাইনাল লাইনটা তো এটা, ফাইনাল লাইনটা এটা না? তাহলে এর উল্টা দিকে যাব আমরা, নিচ থেকে উপরে যাব। দেখো ফাইনাল লাইন তো এটা নাকি? তাহলে আমি ফাইনাল লাইনটা আগে লিখি, কিউব রুট a মাইনাস ib সমান কত x মাইনাস iy। তাহলে এর উপরের লাইন কি ছিল, a মাইনাস ib সমান x মাইনাস iy হোল কিউব। হ্যাঁ, যেভাবে বলছি এভাবেই লিখবা। তাহলে এখানে
এ মাইনাস আইবি সমান এক্স মাইনাস আই ওয়াই হোল কিউব। এটা সূত্র কি জানো না এমন কেউ আসো? তাহলে বসাও, কি হবে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার আই ওয়াই প্লাস 3x আই স্কোয়ার ওয়াই স্কোয়ার, দেন একবারে লিখলাম মাইনাস আই কিউব ওয়াই কিউব। দেখো আমরা উল্টা যাচ্ছি কিন্তু নিচ থেকে উপরে। ওটা তো বললাম, ওটা বলতে গেলে তুমি নিজে মানে আওলাই ফেলবা যে কোনটার পরে কি হবে না হবে, আওলাই ফেলবা। এই জন্য মানে কম্পেয়ার করবা, তাহলে তোমার এক্সট্রা কাজ করা লাগবে। তোমাকে তো দেখাইতে বলছে তাই না, তাহলে এটা বেটার না? বুঝো নাই? তাহলে দেখো এরপরে এ মাইনাস আইবি সমান এক্স কিউব, এখানে কত মাইনাস আই ইন্টু 3x স্কোয়ার ওয়াই। এবার আই স্কোয়ার মানে কি বলো তো, মাইনাস 1 না, তাহলে মাইনাস 3x ওয়াই স্কোয়ার। আই কিউব মানে কি মাইনাস আই, আই কিউব মানে কি মাইনাস আই, মাইনাসে মাইনাসে কি হবে প্লাস আই, তাহলে প্লাস আই ওয়াই কিউব। দেখো মেইনলি প্রবলেমটা কোথায় আসছে আমাদের, যদি এখানে এক্স প্লাস আই ওয়াই এ দেখি, এই যে 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব, তাহলে এক্স মানে এটা যদি মাইনাস করি তাহলে এখানেও মাইনাস আসবে। মাইনাস আসলে কি এইটার আগে মাইনাস আসবে, এইটার আগে কি আসবে প্লাস আসবে। দেখো তাই আসছে না, এই যে দেখো এইটার আগে এই যে আই ইন্টু 3x স্কোয়ার ওয়াই, তার আগে কি আসছে মাইনাস আসছে, আর এটার আগে কি আসছে প্লাস। তাহলে আমার এখানে কি কমন নিতে হবে, মাইনাস আই কমন নিতে হবে। কি কমন নিতে হবে, মাইনাস আই। তাহলে দেখো এই যে দেখো এই দুটাকে একসাথে করো, এইটা আর এটাকে একসাথে করো, এক্স কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার, তারপরে এখানে মাইনাস আই কমন নাও, কমন নিলে 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব। দেখো তোমার কিছু করা লাগে না, অটোমেটিক মিলে গেছে। খেয়াল করো, তুমি যদি সোজা পথে যাইতা তোমার মিলাইতে কষ্ট হইতো, মিলতো না এমন না, মিলাইতে কষ্ট হইতো, বাট তুমি উল্টা আসলা, সমস্যা স্যার কি দেখতে যাবে তুমি উল্টা আসছো না সোজা আসছো, তাহলে অটোমেটিক নিজে নিজেই মিলে গেছে। তোমার কোনো এক্সট্রা পেইন মাথায় নিতে হচ্ছে না, ক্যালকুলেশনের কোনো ঝামেলা নেই। দেখো এ মাইনাস আই বি, দেখো এ তো এটা ছিল তাই না, এই যে এটা এর মান, মাইনাস আই ইন্টু বি কোনটা, এই যে এটা না, তারপরে অটোমেটিক এগুলো হয়ে গেছে। এই ফাইনাল লাইনে অতএব দিয়ে দিবা, দিয়ে এখানে লিখবা দেখিয়ে দিলাম। ওকে ওকে একটু মাইক্রোফোনটা দাও। না না দিস না ভাই, থাক। কোন জায়গায় কি বইলা দিবে তার ঠিক ঠিকানা নেই। মজা হবে না, খুব মজা। এটা বুঝছো সবাই? এটার আরেকটা প্রমাণ আছে, উল্টাটা। প্লাস দিয়ে মাইনাস বললাম, তাহলে উল্টাটা কি? তা এখন যেটাই দিক পারবা না, কি হয়েছে? কোনটা কোনটা এক কেমনে? এটা এক না তো, তোমাকে প্রমাণ করতে কি বলছে? প্রমাণ করতে তো এইটা বলছে। তাহলে তুমি যখন এই যে ফার্স্ট লাইনে মান বসাবা লেফট হ্যান্ড সাইডে, এ মাইনাস আইবি সমান কি বসাবা, এ এর মান এটা মাইনাস আইবি বসাবা, এভাবে বসাবা না। তো এইভাবে বসায় মিলাইতে গেলে কষ্ট হইতে, এজন্য উল্টা আসছি। যদি এটা বুঝে থাকো তাড়াতাড়ি করে উঠাও, উঠায়ে 10 নম্বর অঙ্কটা করা শুরু করো। পাশে শীট নেই কারো কাছে? আরে আরেকটা বাকি আছে না, এটা বের করতে গেলে সব পড়ে যাবে। এইটুকু মুসলাম, এইটুকু জাস্ট সেম জিনিস দেওয়া আছে, এটাই দেওয়া আছে, কিন্তু দেখাইতে বলছে দেখাও যে 4 ইন্টু এটা সমান
এই ম্যাথটা মানে সুপার ইম্পর্টেন্ট। এই দুইটা ম্যাথই আগে যেটা ছিল এটা দুইটাই, তার মধ্যে এটা বেশি ইম্পর্টেন্ট, মানে একে সুপার ইম্পর্টেন্ট লিখো। SI না SUI, ঠিক আছে? এটা সুপার ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তো এই ম্যাথটা সবাই একটু করার চেষ্টা করো। এই লাইন পর্যন্ত সেম, এক্স্যাক্টলি সেম। এই ম্যাথের এই লাইন পর্যন্ত এক্স্যাক্টলি সেম। এরপরে প্রমাণটা জাস্ট আলাদা। দেখো প্রমাণটা জাস্ট আলাদা। তো এই ধরনের প্রমাণ যদি দেয় তাহলে তোমাকে কি করতে হবে? এই যে এই পর্যন্ত আগে যাইতে হবে। সব ম্যাথের জন্য একই নিয়ম। কি হয়েছে, তোর মনোযোগ নেই কেন আজকে? সংসারে গন্ডগোল দেখতে পাচ্ছিস না? তাহলে বলতেছিস না কেন? হ্যাঁ, পরে রেকর্ড করবি? মানে এই হচ্ছে রেকর্ড থাকার অসুবিধা। তো 2-4 ঘন্টা নষ্ট হবে না? আচ্ছা, এটা করতেছো সবাই? এই যে এই পর্যন্ত তো সেম, এটা তো করা লাগবে না, এটা তো করাই আছে। এরপরে করো। হ্যাঁ আমি সাইডেই আছি। AB পর্যন্ত সেম, তো বের করাই আছে, তো ওটা তো এক্সট্রা করে করার দরকার নেই। অঙ্ক নাম্বার 11-12 তোমাদের হোম টাস্ক, আর এটা এখানে করো। দেখো এই অঙ্কটাতে আমি তোমাদেরকে একটু সাপোর্ট করি, সেটা হচ্ছে তুমি যদি লেফট থেকে রাইটে যাইতে যাও, লেফট থেকে রাইটে যাইতে গেলে একটু প্যারা হবে। কেন? কজ হচ্ছে তুমি তো AB এর মানটা জানো, তাই না? AB এর মান জানো, তুমি তো XY এর মান জানো না। তাহলে AB এর মান যেহেতু জানো, AB কোন পাশে আছে? রাইট সাইডে। এই জন্য রাইট থেকে লেফটে আসলে তোমার জন্য এটা কি হবে? ইজি হবে। বুঝতে পারছো? তুমি তো AB এর মান বের করছো, তাহলে AB কোন পাশে আছে? রাইটে। সো তুমি রাইট সাইড থেকে লেফট সাইডে যাবে। 4 আসে নাই? ঠিক আছে, দেখি তুমি ভুল করছো কোথায়। XY দিয়ে ভাগ কেন? এখানেই তো X কমন গিয়ে X কাটা যায়, তুমি অযথা এত কাহিনী করছো কেন? এখানেই তো X কমন গিয়ে X কাটা যায়, এখানে Y কমন গিয়ে Y কাটা যায়। সরি আমি পিছনে যাইতে পারবো না, এখানে একটা ব্যারিয়ার আছে, তো সামনের গুলোই চেক করতেছি, তোমরা মন খারাপ করো না, ঠিক আছে? এই যে এটা আছে না, হেডশট দিব, একদম হেডশট। এখানে আরো 3টা আছে, ঠিক আছে? পারছো? এটা পারো নাই এমন কেউ থাকার কথা না, সবার পারার কথা। খুবই সোজা একটা ক্যালকুলেশন। এই সবাই দেখো, রাইট হ্যান্ড সাইড কি? রাইট হ্যান্ড সাইড
তো এ কত, ওই যে ওইটা, তাই না? বি কত? দেখো এখানে এক্স কমন যাচ্ছে না উপরে, আর এখানে ওয়াই কমন যাচ্ছে, ওয়াই ওয়াই এক্স এক্স কাটা, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তো এক্স স্কোয়ার 3x স্কোয়ার যোগ করলে কত? মাইনাস 4y স্কোয়ার, 4 কমন গেলে সমান লেফট হ্যান্ড সাইড, শেষ। বুঝতে পারছো? খুবই সোজা একটা অঙ্ক। 11 12 এই দুটো হচ্ছে হোম টাস্ক, লিখে নাও। 11 12 হচ্ছে হোম টাস্ক। এই শীট পাও নাই নিবা, আর এরকম কেউ কেউ আসো? কয়জন দেখি হাত তুলো তো। 1 2 3 4 5 6 7 8 9 10 10 জন নাকি? তুমি আচ্ছা 11 জন। আচ্ছা, আরো 13 কপি ওরে প্রিন্ট দিতে বলো, ফোন দিয়ে বলে দাও। আর এদিকে সাজ্জাদকে আরো 10 কপি ইয়া দিতে বলো, কালার। হুম 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 এই আস্তে আস্তে আস্তে, হইছে হইছে হইছে। এবার দেখো 13 নাম্বার অঙ্কটা, এই যারা আদমজির আছো তাদের এই অঙ্কটা আসবে। 13 নাম্বার, 13 ইনশাল্লাহ এটা আসবে, ঠিক আছে? মুখস্থ করবি, তাড়াতাড়ি কর। শুধু আদমজি না, যত কলেজ আছে এবং মানে অ্যাডমিশন টেস্টে যখন যাবা, এই অঙ্কটা অ্যাডমিশন টেস্টের জন্য সুপার ইম্পর্টেন্ট, ঠিক আছে? আসবে আসবে, তোমাদের দিয়ে ওপেন করবে। আচ্ছা 13 নম্বর অঙ্কটা একটু দেখো। বলছে এই তোরা এটা নে তো, আর কথা বলা যাবে। আচ্ছা দেখো, এই সবাই খেয়াল করো। বলছে যদি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 1 হয়, তবে দেখাও যে x এর একটি বাস্তব মান এই সমীকরণকে সিদ্ধ করে। তার মানে এই শর্ত সাপেক্ষে, কি বললাম? এই এদিকে দেখো, এই শর্ত সাপেক্ষে এই সমীকরণের সমাধান বের করতে হবে, মানে x এর মান বের করতে হবে, করে দেখাইতে হবে যে ওই মানটা কি বাস্তব। যেখানে বলে দিছে ab বিলংস টু কি আর, মানে ab হচ্ছে বাস্তব। তাহলে এইটার সমাধান করে x এর মান বের করতে হবে, কোন শর্তটা সেখানে কাজে লাগাইতে হবে? এইটা, ঠিক আছে? আচ্ছা এইখান থেকে তুমি যদি x এর মান বের করতে চাও তাহলে কিভাবে করবা বলো? অনুবন্ধী দিয়ে গুণ দিবা, ভালো কথা। গুণ দিলে কি হবে? উপরে x কি হবে? উপরে x কি হবে বলো? অনুবন্ধী দিয়ে গুণ দিলা, নিচেও x থাকবে উপরেও x থাকবে, লাভ হবে? x এর দ্বিঘাত সমীকরণ চলে আসবে। x এর কি সমীকরণ চলে আসবে? দ্বিঘাত। তাহলে এইখানে দেখো, এখানে আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে এই যে দেখো 1 - ix 1 + ix, লবে বিয়োগ
হরে যোগ অথবা লবে যোগ হরে বিয়োগ এরকম থেকে নর্মাল ফর্মে আসতে গেলে কি করতে হয়? যোজন বিয়োজন করতে হয়, তাই না? তোমরা ফিজিক্স ক্লাস কে কে করবা? সবাই করবা না? আচ্ছা, এই যে ক্যানগাসের ফিজিক্স ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে, তোমরা 1 ঘন্টা লাগবে তো? আচ্ছা দিতে বলো, সমস্যা নেই। ওরা একটু পরে নক করো, তাহলেই হবে। আচ্ছা দেখো, এই সবাই দেখো, তাহলে এখানে যোজন বিয়োজন করতে হবে। এখন যোজন বিয়োজন করার ক্ষেত্রে মাইনাসটা উপরে থাকলে একটু প্রবলেম হয়, একটু বেশি না, সমস্যা নেই, বাট আমরা মাইনাসটাকে উপরে নর্মালি না রাখলেই ভালো। তাহলে আমরা কি করব? এটাকে উল্টাই নিব। কি করব? উল্টাই নিব। কি করব? উল্টাই দিব, বা এরকম। তাহলে এখন দেখো, এটাকে উল্টাইলে কি হবে? 1 প্লাস ix 1 মাইনাস ix সমান 1 বাই a মাইনাস ib। এখন আমরা কি করব? যোজন বিয়োজন। তাহলে কি হবে? 1 প্লাস ix প্লাস 1 মাইনাস ix। আবারও বলছি, এই অবস্থায় যোজন বিয়োজন করলেও কোনো সমস্যা ছিল না, এটা নিচে 1 ধরে করতাম, তাই না? আর এখানে 1 প্লাস ix মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস ix সমান 1 প্লাস a মাইনাস ib, আর নিচে কি 1 মাইনাস a প্লাস ib। ঠিক আছে, ক্লিয়ার এ পর্যন্ত? সবাই বুঝছো? ওকে, এখন দেখো এখানে 1 1 কাটা যাচ্ছে এখানে, তাহলে উপরে কত হচ্ছে? 2, আর নিচে কত? 2ix, তাই না? তাহলে সমান কত? তাহলে এখানে 2 2 কাটা, 1 বাই ix। এখন ixটা নিচে আছে, ixটা কোথায় আছে? নিচে আছে। তাহলে এটা কি করব? এটা মুছে দিচ্ছি এখন। হ্যাঁ, তো এটাকে যদি আমরা আবার উল্টাই তাহলে কি হবে? ix সমান 1 মাইনাস a প্লাস ib ডিভাইডেড বাই সবাই একটু মনোযোগ দাও, কেন উল্টাইলাম আবার, তাই না? কজ a প্লাস ib আকারে যদি প্রকাশ করতে পারি তাহলে আমাদের জন্য সুবিধা, তাই না? যেমন এখানে যদি আমরা ix লিখলাম, এখন ডান পাশেও যদি i ইন্টু সামথিং এরকম একটা ফর্ম আসে, তাহলে কি আমরা i ক্যান্সেল করে x এর মানটা পেয়ে যাব। বুঝতে পারছো? ক্লিয়ার? তুমি এইভাবে রাখলেও সমস্যা ছিল না, হবে, সমস্যার কিছু নেই। এখন দেখো, অযথা আমরা কমপ্লেক্স কেন করব, তাই না? আমরা সবসময় সিম্পল ওয়েতে করব। এখন দেখো এখানে এই ডান পাশে কি আসছে বলো তো? ডান পাশে কোনো এক্স নাই কিন্তু, তাহলে এক্স না থাকলে তো আমাদের সমস্যাও নেই। কিন্তু দুইটা কি আছে? দুইটা জটিল সংখ্যা ভাগ আকারে আছে। কি আকারে আছে? ভাগ আকারে। তাহলে দুইটা জটিল সংখ্যা যদি ভাগ আকারে থাকে তাহলে আমরা কি করব? কি করে? তোর পিছনে, তোর পিছনে লিখতেছস? তো দুইটা জটিল সংখ্যা যদি কি আকারে থাকে? ভাগ আকারে থাকে, তাহলে নিচে যেটা থাকবে, নিচে যেটা থাকবে তার অনুবন্ধী, তার কি অনুবন্ধী দ্বারা উপরে এবং নিচে গুণ করতে হবে। তাহলে শিশির বলো যে এখানে কি দিয়ে গুণ করব আমরা? উপর নিচে কি দিয়ে গুণ করব? অনুবন্ধী মানে কি বল? কার বিপরীত? আয়ের চিহ্নটা জাস্ট বিপরীত করে দিব। তো এখানে আই কোথায় আছে? মাইনাস আইবি আছে, তাহলে এটাকে কি করে দিব? জাস্ট প্লাস আইবি করে দিব, দিয়ে উপরে নিচে দুই জায়গাতে কি দিব? গুণ দিব, শেষ। তাহলে এই যে দেখো, এই যে এটা দিয়ে উপরে নিচে দুই জায়গাতেই কি দিলাম? গুণ দিলাম, দিছো?
এইবার উপরে নিচে দুই জায়গাতেই গুণ দেওয়ার পরে দুই জায়গাতেই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আসছে। কিভাবে দেখো, উপরে দেখো 1 প্লাস আইবি 1 প্লাস আইবি, এটা একরকম না? তাহলে এই দুইটাকে একসাথে রাখো, এখানে মাইনাস এ আর এখানে কি অসুবিধা আছে এটা লিখলে? নাই। নিচে মাইনাস আইবি কি করলাম বলো তো? এক জিনিসগুলোকে একসাথে নিলাম আর যেটা আলাদা রোহিঙ্গা ওটাকে আলাদা করে দিলাম। এই যে 1 প্লাস এ 1 প্লাস এ একরকম ছিল, এই দুটোকে একসাথে রাখছি, আর আইবি রোহিঙ্গা ওটাকে আলাদা রাখছি, উপরে এ রোহিঙ্গা একে আলাদা রাখছি। বুঝতে পারছো? এখন দেখো রোহিঙ্গা স্কোয়ার হবে এখানে। আচ্ছা দেখো, এই যে দেখো এ মাইনাস বি এ প্লাস বি আকার না? এ মাইনাস বি এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে উপরে কত হবে? 1 প্লাস আই বি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। নিচে কি হবে? ঠিক আছে, বুঝছো সবাই? যদি বুঝে থাকো এখন কি করবা? সূত্র বসাবা। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? 1 প্লাস 2a প্লাস এ স্কোয়ার মাইনাস আই স্কোয়ার মানে কি? মাইনাস 1, তাহলে মাইনাস বি স্কোয়ার, তাই না? এখন এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে নাকি? উপরে কি হচ্ছে দেখো, 1 প্লাস 2ib, তাই না? তাহলে i ইন্টু 2b মাইনাস মাইনাস দেখো আই স্কোয়ার মানে কি? আই স্কোয়ার মানে কিন্তু মাইনাস 1, তাহলে মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আর নিচে দেখো 1 প্লাস 2a প্লাস এ স্কোয়ার মাইনাসে মাইনাসে কি? প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এখন উপরে কি হচ্ছে বলো? 1 প্লাস আই ইন্টু 2b মাইনাস কমন নাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রাইট? আর নিচে 1 প্লাস 2a প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত? ওই যে কই জানি দেওয়া ছিল, ওই যে ওইখানে 1। তাহলে এখন উপরে মান বসাও, 1 প্লাস আই ইন্টু 2b মাইনাস 1 আর নিচে 2 প্লাস 2a, তাই না? ঠিক আছে, এটুকু বুঝছো সবাই? কারো বুঝতে কোনো অসুবিধা আছে? এখন দেখো এই যে 1 আর 1 চলে যাবে, উপরে i ইন্টু 2b, নিচে 2 কমন নিলে 1 প্লাস a, 2 কাটা, তাই না? তাহলে বা ix সমান কত আসলো? i ইন্টু b বাই 1 প্লাস a। তাহলে অতএব x সমান কত আসবে? b বাই 1 প্লাস a। এ বি বাস্তব না? তাহলে 1 প্লাস a কি বাস্তব? b বাই 1 প্লাস a এটাও কি হবে? বাস্তব হবে। যা একটি কি সংখ্যা? বাস্তব সংখ্যা। সো আমাদের এখানে দেখাইতে বলছিল যে x এর একটি বাস্তব মান এই সমীকরণকে সিদ্ধ করে। তাহলে x এর আমরা একটা মাত্র মানই পাইছি এবং সেটাও কি? বাস্তব। তাহলে আমাদের যেটা দেখাইতে বলছিল সেটাকে আমরা দেখাইতে পারলাম না? পারলাম না? পারছি। ক্লিয়ার সবাই? এই যে 1 প্লাস আইবি এই দুটো একসাথে করছে। গুণ করে লিখতে পারতা, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমি দুইটাই স্কোয়ারের সূত্র দিয়ে দেখাইলাম, এই আর কি। বুঝতে পারছো? তুমি যদি গুণ করে লিখো জাস্ট গুণটা একটু বড় হবে, এই আর কি, আর কিছু না। তিনটার গুণ তো এই গুণ করে দিবা। যার জন্য গুণ করা সহজ, যার গুণ করা সহজ সে গুণ করবা। যার জন্য সূত্র বসানো সহজ সূত্র বসাবা, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সূত্র আসছে কই থেকে? গুণ থেকেই তো আসছে, তাই না? তো গুণ করলেও কোনো অসুবিধা নেই। মানে এখান থেকে তুমি ডিরেক্ট গুণ করলেও হবে, এই যে এখান থেকে, তাহলে তোমার এই যে মিলানোর কোনো ঝামেলা নেই। তুমি যদি ডিরেক্ট গুণ করো
ডিরেক্ট গুণ করলে এই মিলানোর কোনো ঝামেলা নাই, তো যার জন্য গুণ করা ইজি সে গুণ করে দিবা। বুঝতে পারছো কি বলছি? তারপরে যদি না বুঝো নিজে নিজে একবার চেষ্টা করে দেখো যে কোন জায়গায় তোমার সমস্যা হচ্ছে। ঠিক আছে, ওকে, তাড়াতাড়ি এটা শেষ করো। এবার হট টপিকে যাবো। হট টপিক গরম এমনিতে এই 16তে দিয়েও কাভার হচ্ছে না, আজকে অনেক হট। আরে ক্লাসরুমের কথা বলছি। সব কিন্তু রেকর্ড হচ্ছে। হ্যাঁ, এই যে একদম ডিরেক্ট শোনা যাচ্ছে। তুই একটাতেই তো বোম মারছস। আর বেশি 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 কিছু বললে ওই যে ওইখানে পিছন থেকে মাইক্রোফোন অন করে তোর সামনে নিয়ে আসে দিবে, কিন্তু মজা হবে না? নাম সহ অ্যানাউন্স করে দেবো একদম। ওই যে কারো আইফেল টাওয়ার, কারো এখানে ভিকটিম কিন্তু তুই নিজেই হবি। তোকে একদম ভাইরাল করে দিব, বুঝছিস তানভীর? কিসের টাইম শেষ? টাইম কেবল শুরু হয়েছে। এই সবাই চুপ। ফিজিক্স বলে দিছি 10-15 মিনিট লেট হবে। এই দেখো, এই সবাই আর এই সবাই দিকে দেখো। ঠিক আছে আসুন, ওকে। এই সবাই দেখো, এখন হচ্ছে জটিল সংখ্যার বর্গমূল। এই টপিক থেকে কোশ্চেন ইনশাল্লাহ আসবে। হ্যাঁ, সো খেয়াল করো। এই একটা জটিল সংখ্যা যদি z সমান a প্লাস ib হয়, কি হয়? a প্লাস ib হয়। এর মান যেটা, এর কি মান, তো এর মানটা আসলে কিভাবে আসে সেটা একটু জাস্ট দেখাই। এই টপিকে আমরা পরে যাব, যেটাকে আমরা বলি মডুলাস এবং আর্গুমেন্ট। সো জাস্ট অল্প একটু দেখো। একটা জটিল সংখ্যা আমি কি বললাম, 2D নাম্বার সিস্টেমে চলে যাচ্ছি। তাহলে এক্স অক্ষ বরাবর কি নিব? রিয়েল অংশ, আর ওয়াই অক্ষ বরাবর কাল্পনিক অংশ, তাই না? তাহলে এই যে এ অংশটাকে কোন বরাবর নিব? এই বরাবর। আর কাল্পনিক অংশটাকে কোন বরাবর নিব? ওয়াই বরাবর, তাই না? তাই এই হচ্ছে কি একটা জটিল সংখ্যার প্রকাশ। ঠিক আছে, এটা হচ্ছে রিয়েল, এটা হচ্ছে কাল্পনিক। তাহলে এইটা একটা সমকোণী ত্রিভুজ না? তাহলে এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা কত হবে বলো তো? √a² প্লাস b²। এটাকে বলা হয় মডুলাস অফ জেড। এটাকে কি বলা হয়? মানে জটিল সংখ্যার মান। এটাকে আর দিয়ে প্রকাশ করা হয়। কি দিয়ে প্রকাশ করা হয়? আর দিয়ে। এরকম একটা জিনিস আমরা কোথায় দেখছিলাম? সরল রেখাতে, তাই না? মনে আছে? তো ওই সেম টাইপের জিনিসই হচ্ছে এটা, এটার মান। এটাকে আর দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এখানে আর সমান কত? √a² প্লাস b²। ঠিক আছে, √ কি? a² প্লাস b²। এখন এই যে z সমান ib একটা জটিল সংখ্যা যদি হয়, তাহলে এর বর্গমূলের সূত্র হচ্ছে √a প্লাস ib এর সূত্র হচ্ছে প্লাস মাইনাস। আপাতত সূত্রটা একটু জাস্ট মনে রাখো। এটা কিভাবে আসছে নেক্সট ক্লাসে দেখাবো। সো দেখো, কারণ এইটা আলটিমেটলি তোমরা কিভাবে আসছে এইটা কেউ কোনো কাজে লাগাবে না, জাস্ট সিম্পলি সূত্রটাই তোমার কাজে লাগবে। তো দেখো, প্লাস মাইনাস 1/√2 কি লিখছো? প্লাস মাইনাস 1/√2। বইতে দেখবে এই সূত্রটা এত বিশ্রীভাবে লেখা আছে, দেখেই ভয় লাগবে।
তো আমি একটু সহজভাবে লিখে দিচ্ছি, প্লাস মাইনাস 1/√2, এইটুকু জাস্ট একটু ঝামেলার। এরপর হচ্ছে লিখবা রুট ওভার আর প্লাস এ কি বলো তো, এই যে রিয়েল পার্ট যেটা, এ কি রিয়েল পার্ট যেটা, এখন এখানে মাঝখানে কি আছে, আয়ের আগে কি আছে, প্লাস আছে, তাহলে এটা কি বর্গমূল না? তাহলে এখানেও আয়ের আগে কি থাকবে, প্লাস থাকবে। আই রুট ওভার আর মাইনাস এ, প্লাস মাইনাস কেন? কারণ বর্গমূল মানে কয়টা মূল থাকবে, দুইটা মূল থাকবে, যে একটা প্লাস দিয়ে একটা কি দিয়ে, মাইনাস দিয়ে। 1/√2 রুট ওভার আর প্লাস এ প্লাস আই রুট ওভার আর মাইনাস এ, যদি এরকম থাকতো কিউব রুট অফ এ মাইনাস আই বি প্লাস মাইনাস 1/√2 রুট ওভার আর প্লাস এ, জাস্ট এখানে আয়ের আগে কি হবে, মাইনাস আই রুট ওভার আর মাইনাস এ। তো এখন ঘটনা হচ্ছে এটা হচ্ছে জটিল সংখ্যার বর্গমূলের সূত্র যেটা, তাই না? তো এটা হচ্ছে কি ডিটেলস প্রসেস, যেটা তোমার হচ্ছে কোথায় পরীক্ষায় করবা, তাই না? তো এটা দিয়ে আমরা একটা এক্সাম্পল আগে করি। যেমন আমাদের প্রথমে যেটা বলছে, প্রথম এক্সাম্পলটা কি বলছে বলো তো? প্রথম এক্সাম্পলটা 7 মাইনাস 30 রুট ওভার মাইনাস 2 এর বর্গমূল বের করতে বলছে। 7 কত নাম্বার ম্যাথ এটা? 14। 7 মাইনাস 30 রুট ওভার মাইনাস 2 এর বর্গমূল আমাকে বের করতে বলছে। তাহলে খেয়াল করো, এটা সমান আমরা কি লিখতে পারি, 7 মাইনাস 30 ইন্টু রুট ওভার 2 ইন্টু রুট ওভার মাইনাস 1 লেখা যায়।